আমি এখন ভয় পাই এমন কোনো সিনেমা যেন না পাঠ করি যেটাতে ইন্টারন্যাশনাল কোনো স্বীকৃতি আসে। কেন? দুটো আন্তর্জাতিক স্বীকৃতির পর 9 মাস কাজ ছিল না। আপনার স্পষ্ট বক্তা হওয়াটাই রিজন। তো 9 মাস আমাদের মতো লোকেদের কাজ, মানে যারা দিনমজুর, তাদের কাজ না থাকা, যারা জানেন তারা জানেন। শুনুন, এখানে আপনি পণ্য হতে পেরেছেন কি পারেননি, পুরো ব্যাপারটাই তো একটা পণ্যের ব্যাপার। আমি এখনো বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারিনি, এত বছরে? তাতে কিছু যায় আসে না। গরুর মতন চোখ নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে আর গাধার মতন গলার স্বর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি যত বড়ই অভিনেতাই হন না কেন আর যত ভালোই স্ক্রিপ্ট পান না কেন, কিচ্ছু হবে না। আপনি কোনো বৈজ্ঞানিক কারণ, কোনো যৌক্তিকতা দিয়ে আমাকে বোঝাতে পারবেন না যে মানুষের ঈশ্বরের প্রয়োজন আছে। রাজ্য যত কেলো করবে, কেন্দ্রের তত সুবিধা। কারণ পুঁজি শেখাচ্ছে যে আজকের তারিখে বাঁচতে হলে চেটে চুটে খাবলে খাও। কিন্তু আমার মনে হয় যে লোকজন ভীষণ রকমভাবে ভাবছে যে যদি চলে যায় তাহলে ভাত আর কি হবে। কিন্তু সুযোগটা দেবে যে কাকে দেবে? বামেরাই একমাত্র আছে যাদের কাছে এইটা এজেন্ডা নয়, ওরে তুই সর আমি একটু খাই। এই ফিলিংসটা কি আপনার অভিনয়ের জগতেও কাজ করে? হ্যাঁ, আপনি যে কোনো অন্যায়ের প্রতিরোধে জয়ী হবেন, আমার সেই ফিলিংটাই কাজ করবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দন সেন। জিওপলিটিক্স থেকে শুরু করে রাজ্য রাজনীতি, তার অভিনয় জীবন, নানান বিষয়ে কথা হয়েছে এই পডকাস্টে। নানান অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেছেন। শুনে দেখতে পারেন, সমৃদ্ধ হবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। প্রথমেই ধন্যবাদ জানাবো যে আপনি সময় বের করে এসেছেন। কেমন আছেন বলুন? এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি। পরের মুহূর্তেও ভালো থাকবেন আশা করছি। মানে আমি আপনাকে ভালো রাখারই চেষ্টা করব, এমন কোনো প্রশ্ন করব না যাতে আপনার খারাপ লাগে। না না, প্রশ্ন করলে খারাপ লাগে না, মানে যে কোনো প্রশ্নতেই আমার কোনো রকম খারাপ লাগে না। দাদা, এখন কি কাজ চলছে? সুমন মুখার্জি একটা ছবি করছেন, সেটাতে একটা একদিনের ছোট পার্ট আছে। অঞ্জন দত্ত একটা ছবি করেছেন, সারাদিন সারা রাত্রির। ছবি নয়, এখন তো শুনতে পাচ্ছি উনি সেটা ওটিটিতে রিলিজ করবেন, তার ডাবিংটুকু আছে ব্যাস। আর আপনার থিয়েটার? আর আমাদের, হ্যাঁ, মেঘনাদ সাহাকে নিয়ে আমাদের নাটক মেঘনাদ। ও আর একটা আছে, সেটা হচ্ছে গল্পে যা নেই। সেটা অবশ্য আমাদের থিয়েটারের দল নয়, অন্য আর একটা থিয়েটারের দল, গেট উইং। সেখানে মেঘনাদ ভট্টাচার্য, আমি, শান্তিলাল মুখার্জি এবং ঋতব্রত মুখার্জি অভিনয় করি। আমাদের উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা নাটক গল্পে যা নেই, সেটা করছি এখন। এগুলো নিয়ে প্রচুর ব্যস্ততা? না না না, প্রচুর কোথায় ব্যস্ততা। প্রথমত হল পাওয়া যায় না, তো অনেক কষ্টে একটা পাওয়া গেছে 14 তারিখ, আর একটা কলসো পাওয়া গেছে 15 তারিখ। এই ব্যস্ততা কোথায়? এই সমস্যাগুলো এখনো হয়ে চলেছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো, আমি তখন ভয় পাই বরঞ্চ অন্য একটা বিষয়। আমি এখন ভয় পাই এমন কোনো সিনেমা যেন না পাঠ করি যেটাতে ইন্টারন্যাশনাল কোনো স্বীকৃতি আসে। খুব ভয় পাই আমি সেটা। কেন? কারণ মানিকবাবুর মেঘ দুটো আন্তর্জাতিক স্বীকৃতির পর 9 মাস কাজ ছিল না, 7.5 মাসে, 8 মাসের মাথায়, তারপর সেটা সামলাতে আরও 1 মাস চলে গেল, 9 মাস। তো 9 মাস আমাদের মতো লোকেদের কাজ, মানে যারা দিনমজুর, তাদের কাজ না থাকা, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা বুঝবেন না। আপনার স্পষ্ট বক্তা হওয়াটাই রিজন? না না না, বাজে কথা, ওগুলো বাজে কথা। হ্যাঁ, কিছু কিছু সময় সমস্যা হয়েছে, সেগুলো আগে হয়েছে। এখন হয় কি না আমি জানি না। আমাকে তো অন্তত তাহলে তো আমার বন্ধুবান্ধব বলতো এটা করিস না, ওটা বলিস না, সেটা করিস না। এখনও পর্যন্ত তো সেটা কেউ বলেনি। বললে তো বুঝতে পারতাম যে ঠিক আছে, একটা ওয়ার্নিং আসছে। সেরকম কিছু এখনও পর্যন্ত হয়নি। হয়েছিল 2011-12 হয়েছিল। 2011-12 হয়েছিল? শুটিং করছি, 4টে বাইক এলো,
ও ও থাকলে শুটিং হবে না, এখানে বন্ধ, এইসব করে বন্ধ। তারপর প্রায় 1.25 বছর তো আমার সঙ্গে কেউ কথাই বলতো না, রাস্তা দিয়ে এপাশ দিয়ে গেলেও দেখতে পেলে ওপাশ দিয়ে চলে যেত, এসব ঘটতো। সেগুলো আস্তে আস্তে নিউট্রাল হলো কিভাবে? জানি না, হয়েছে। যেমন আমি একদিন শুনতে পেলাম যে রিপাবলিক অফ ডায়মন্ড হারবারের যিনি প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি, তিনি, তার এক ছেলেবেলার বন্ধু আছে, সেটা আমাদের থিয়েটারের দলে অভিনয় করত। সে কোনো কারণে তখন আর পারেনি, সে তখন তৃণমূলের বড় নেতা, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। শান্তিনিকেতনের ওপরে কিন্তু 4-5 জনের বেশি যাওয়ার অধিকার নেই, মানে যারা ফোন নিয়ে ঘুরতে পারে। অনেক তাবড়ো তাবড়ো নেতা আছে, তাদের কিন্তু শান্তিনিকেতনের এসকালেটারে পা রাখার অধিকার নেই বাইরে ফোনটা জমা না দিয়ে। তাদের মধ্যে ও একজন, এবং ও গিয়ে পরিষ্কার বলেছিল এটা কী হচ্ছে, কেন চন্দাকে এরম আটকে রাখবে। শুনেছিলাম তাতে যে উনি পিসি দিদাকে বলেছিলেন, তো পিসি দিদা নাকি আমার অভিনয় টভিনয় পছন্দ করেন। পিসি দিদা তারপর সেটা শুনে বলে না না এসব ঠিক নয়, এসব করা উচিত নয়। তা আবার 14-15 থেকে তো কাজকর্ম পেতে আরম্ভ করলাম, দেখলাম 15তে তো উনি আবার ডেকে আমাকে একটা কি টেরি সম্মান দিলেন পিসি দিদা, আবার এই 25-এ দিয়েছিলেন। দাদা, আপনার অভিনয় জীবনের এটা 41তম বছর। আপনি 85-তে শুরু করেছেন, আর আজকে 2026-এ আমরা বসে রয়েছি। লং জার্নি, অনেক অভিজ্ঞতা, না, খানিকটা এটা শুনবো। আপনি একটা কথা বললে সুবিধা হবে, সেটা হচ্ছে যে টেলিভিশন সিরিয়াল, ফিচার ফিল্ম, বিজ্ঞাপন, এগুলোতে আমার, কিন্তু থিয়েটারটা তো তারও আগে শুরু করেছি। হ্যাঁ, তার মানে অভিনেতা হিসেবে বলা যাবে না, তাহলে অভিনেতা হিসেবে বলতে গেলে সেটা কত বছর? না না, তখনও আমি অভিনেতা হইনি, এখনও আমি অভিনেতা হইনি। অবশ্যই না অভিনেতা, না না, মানে এটা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবেন। বলতে পারেন, কিন্তু আমি তো জানি কি গণ্ডগোল করি আমি, আমার কি দায়িত্ব ছিল আর কি করে উঠতে পারিনি। যে অভিনেতা সেটা সম্পর্কে জানেন না, বা যে অভিনেতা সেটা স্বীকার করেন না, তিনি অভিনয়ের ছাত্র নন। আর যাই কিছু হন, তিনি অভিনয়ের ছাত্র নন। আপনি এই একই জিনিস, যারা অভিনেতা, ভারতবর্ষের বুকে যারা অভিনয়কে চর্চা করেন, শেখার চেষ্টা করেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা প্রত্যেকে আপনাকে উত্তর দেবে না 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 না, এইটা এত গণ্ডগোল হয়েছে, ওটা এত গণ্ডগোল হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটা আমি এখনও পারি না, ওটা আমি এখনও পারি না, এইটা তো আমি বিগত 30 বছর ধরে একই রকম করে চলেছি, এরকম উত্তর তারা দেবে। আর যারা দেয় না, অথচ করে বেড়ায়, তারা খুব ভালো আছে। ইগনোরেন্স ইজ অলওয়েজ আ ব্লিস। এটা আপনি করতে পারলে আপনার কেরিয়ারটা আরো অনেক ভালো হতো নাকি? কেরিয়ার ভালো তো হওয়া একটু মুশকিল। মুশকিল এই কারণের জন্য, দু নৌকোয় পা দিয়ে চললে তো, মানে তথাকথিত কেরিয়ার ভালো বলতে আপনি যা বোঝাচ্ছেন সেটা হবে না। আপনি চাইবেন থিয়েটারটাও ঠিকঠাক মতন হবে, আপনি মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যাবেলা গিয়ে রিহার্সাল করবেন, নতুন নাটক এলে টানা 2 সপ্তাহ রিহার্সাল করবেন, আবার সিনেমায় যেদিন ডেট বলবে সেদিনই চলে যেতে পারবেন। হিরো আপনাকে পছন্দ করবে, হিরোইন আপনাকে পছন্দ করবে, যে না ওকে ডেট দিলে ও আমার ডেট অনুযায়ী পাঠ করতে পারে। মানে সিনেমায় কিন্তু আমাদের এখানে হিরো হিরোইনের ডেট অনুযায়ী পাঠ হয়। আপনি যদি বড়ো পাঠ করতে চান, অর্থাৎ হিরো আর হিরোইনের সঙ্গে তো আপনাকে পাঠটা করতে হবে, এটা তাদের ডেট অনুযায়ী তখন পাঠ করতে হয়। এটা আপনি বলে দিলেন আমি অমুক দিন বিকেল 4টের পর থাকতে পারবো না, সেটা আপনি যতই সিনিয়র হন না কেন। কে কিছু যায় আসে না। এখানে সিনিয়রিটি ফিনিয়রিটি কোনো যোগাযোগ নেই। শুনুন, এখানে আপনি পণ্য হতে পেরেছেন কি পারেননি, পুরো ব্যাপারটাই তো একটা পণ্যের ব্যাপার। আপনি কি বিক্রি হন? আপনি তো বিক্রি হন না। বিক্রি তো হয় তথাকথিতভাবে হিরো হিরোইন, প্রধান ভিলেন, বা যদি খুব
ভয়াবহ রকমের একটা খারাপ কিছু করে আপনি তার নাম কমেডি বলে সেটা যদি হন তাহলে আপনি বিক্রি হন, কিন্তু আপনি বিক্রি হন না তাহলে আপনাকে নিয়ে মাথা কামাবো কেন আমি? পুরোটাই বিক্রি। আপনি বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারছেন না। আমি এখনো বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারিনি। এত বছরে? তাতে কিছু যায় আসে না। ওই যে বললাম কতগুলো শর্ত মানতে হয়। শুনুন, অভিনয়ের দক্ষতা আলাদা জায়গা, আর বিক্রয়যোগ্য পণ্য হয়ে ওঠাটা আলাদা জায়গা। ওর সঙ্গে অভিনয় দক্ষতার কোনো যোগাযোগ নেই। থাকলে কি ইনস্টাগ্রামের এত ফলোয়ার তাকে দিয়ে অভিনয় করানো হবে, এইসব ধরনের ধারণা তৈরি হতে পারত না। উত্তম কুমার যে ছবিতেই অভিনয় করবেন সেই ছবিতেই যেন উল্টো দিকে বিকাশ রায় থাকে, অমুক লোক থাকে। কেন? আমাদের সৌমিত্রদা বলেছেন অভিনয়টা ভালো হবে। তখন তো রিহার্সাল হতে পারতো। আমি বিকাশ রায় উল্টো দিকে থাকা মানে আমার অভিনয়টা বেটার হবে। পাল্লা দিয়ে অভিনয় হবে? পাল্লা না, অভিনয়টা বেটার হবে। অভিনয়টা তো একটা দেওয়া নেওয়ার জায়গা। দেওয়া নেওয়া মানে হচ্ছে আপনি বিরাট বড় অভিনেতা হতে পারেন, অভিনেত্রী হতে পারেন, কিন্তু উল্টো দিকে যদি গরুর মতন চোখ নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে আর গাধার মতন গলার স্বর নিয়ে দাঁড়িয়ে থাকে এবং রাজনৈতিক দেশভক্তের মতো মাথা নিয়ে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি যত বড়ই অভিনেতাই হন না কেন আর যত ভালোই স্ক্রিপ্ট পান না কেন, কিচ্ছু হবে না। আপনি পারবেন না আপনার 100% দিতে। 100% দেওয়ার প্রশ্নই আসবে না। তো আপনি, সে ফেল করেছে স্কুলে পরীক্ষায় বা কলেজের পরীক্ষায়, আপনার বহু দিনের আশা সে এবার পাশ করবে। এবার আপনি একা কতক্ষণ, এই যে একটা স্বপ্নের প্রাসাদ আপনার ভেঙে পড়ছে এবং সামনের লোকটার কিচ্ছু যায় আসে না তাতে, তোমার প্রাসাদ তুমি বানিয়েছো, তাতে আমি কি করব? এইটা যতক্ষণ না, এটাই নাটকটা। তো সেই সংঘাতটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আপনি কি করবেন? কারণ নাটক তখনই তৈরি হয় যখন একটা সংঘাত তৈরি হয়। সেটা দুটো হ্যাঁয়ের মধ্যে হতে পারে, দুটো নায়ের মধ্যে হতে পারে। দুজনেই না বলছে, কিন্তু দুজনের না বলাটা দু রকমের না, সেখান থেকে একটা সংঘাত হচ্ছে। আর দুজনেই হ্যাঁ বলছে, কিন্তু দুজনে একজন নিমরাজি, একজন পুরো রাজি। কিন্তু এই যে যিনি নিমরাজি তিনি কিছুতেই, ওই সংঘাতটা তৈরি হচ্ছেন, হ্যাঁ কিন্তু এই যে কিন্তুটা রয়ে গেছে, সেটা ওইখানে নাটকটা তো, তা সেই নাটকটাই তৈরি হতে পারছে না। তা আপনি তাহলে কী করবেন? কোথায় যাবেন? একা কতটা টানা যাবে? টানাটানির তো বিষয় নেই, টানা যায় না তো। অভিনয় বিষয়টা একা করা যায় না। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন একক অভিনয় করতে। আমি অন্তত সৌভাগ্যবান যে আমি একজন দুজনকে দেখতে পেয়েছি যারা অন্যদের, একা অভিনয় করছেন বটে, কিন্তু অন্যদের উপস্থিতিটা এত স্পষ্ট করে দেখাতে পেরেছেন যে অন্য চরিত্রটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, সে এটা বলছে, এটা করছে, এটা এত ভালোভাবে দেখাতে পেরেছে। নিজে কিন্তু করেনি গিয়ে, ওই হয় না একবার এদিকে ফিরে এসব করে টরে, এসব না করেই আপনি উল্টো দিকের উত্তরটা জানেন না কি আসছে। ভিলেন্স অফ শেক্সপিয়ার বলে একটা পিস, মানে পারফরমেন্স, অভিনয় করতে এসেছিলেন ইংল্যান্ড থেকে একটা চেয়ার আর একটা ছড়ি
আর একটা টুপি, আর কিচ্ছু নেই। আমার মনে হয়েছে যে এটা যেন 7 দিন ধরে হয়, তাহলে প্রত্যেক দিনই এসে একটা করে অংশ শিখব। কিন্তু সেটা তো সম্ভব হয়নি। কিংবা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মানে মার্টিন ভুটকে যখন রবীন্দ্রসদনে এসে আর্তুরো উই অভিনয় করেন, তখন তো ঈশ্বর দর্শনটা হয়। মানে যিনি জেনারেট করেন, জি ফর জেনারেটর, ও ফর অবজারভার, ডি ফর ডেস্ট্রয়ার, সেই জন্য গড অ্যাক্রোনিমে। যিনি সৃষ্টি করেন, সেটাকে সংরক্ষণ করেন এবং তারপর সেটাকে ভেঙে দিয়ে চলে যান, সেই সংরক্ষিত অংশটাই যেটা তিনি সৃষ্টি করেছিলেন এক্ষুনি মঞ্চে দাঁড়িয়ে, তবে যেটা সংরক্ষণ করে এলেন গোটা 5টা না 6টা সিন ধরে, সেইটাই 9মতম সিনে গিয়ে ভেঙে দিয়ে বেরিয়ে আবার একটা নতুন সৃষ্টিতে চলে গেলেন। ঈশ্বর এরা। তো বহু কথা আছে, বহু শব্দ আছে যেগুলো নিয়ে আলোচনা করতে বসলে অনেক অভিনেতারা আমি, আরেকজন অভিনেতা, আরেকজন, 3জন মিলে এটা অনেকটা কি জানেন তো, এটা হচ্ছে টম ক্রুজ অস্কার পেয়েছেন এবং তিনি ওই অস্কারের পর তো একটা পার্টি হয়, সেই পার্টিতে ওকে জিজ্ঞাসা করছে, তারা টম ক্রুজকে জিজ্ঞেস করছে যে কেমন লাগছে, ফুলফিলড লাগছে কি। তখন বললো, অভিনেতা বা যে কোনো মানুষের কাছে ফুলফিলমেন্টটা কি সেটা তো পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। শুমাখারের কাছে যেটা ফুলফিলমেন্ট, সেটা তো মেসির কাছে ফুলফিলমেন্ট নয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো পার্সপেক্টিভ আলাদা হয়ে যায়। তো উনি বলেন, ওই যে দেখছেন 4জন বসে গল্প করছে, মেরিল স্ট্রিপ, আয়ান ম্যাকলিন, ডাস্টিন হফম্যান, আর কি বলে অ্যাল প্যাচিনো, 4জন মিলে গল্প করছেন, দেখছেন ওই যে চেয়ারে বসে আছে। বলছে হ্যাঁ, কি দেখে আসুন কী নিয়ে গল্প করছে। দেখবেন ওয়ার্ল্ড পলিটিক্স, শিল্প, সাহিত্য, এসব নিয়ে আলোচনা করছে। আমি যাব, পুরো আলোচনাটা নিয়ে যাবে জিন্স, বাড়ির মর্টগেজ, ছেলে মেয়ে কোথায় আছে, তারা কি খাবার দাবার হবে, এইসবে। ওই আলোচনাটা আমার সামনে করবে না, আমার সঙ্গে করবে না। আমাকে সম্মান দেওয়ার জন্য, আমি অস্কার পেয়েছি, সম্মান দেওয়ার জন্যই কিন্তু আমার সঙ্গে করবেন না। এই মেরিল স্ট্রিপ, আয়ান ম্যাকলিন, ডাস্টিন হফম্যান, অ্যাল প্যাচিনো, এরা করবেন না আমাকে সম্মান দেওয়ার জন্য। কিন্তু আপনি আমাকে বলুন তো, এটা কি খুব সম্মানযোগ্য ব্যাপার হলো? এটি যখন টম ক্রুজ রিয়েলাইজ করে বলেন, এবার আমাকে বলুন, এই রিয়েলাইজেশনটা তো হতে হবে। আমাদের এখানে বেশিরভাগ অভিনেতারা ফাটিয়ে দেয়, চুলটা ঠিক আছে কিনা, পোশাকটা ঠিক আছে কিনা। আমি খুব কম ছেলে মেয়ের মধ্যে বলতে শুনেছি যে চরিত্রটা ঠিক আছে। এই 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 চরিত্রটার যা যা ডিমান্ড ছিল, যে পেসে কথা বলবে, যেভাবে তাকাবে, যেভাবে ভাববে, যেভাবে কোনো জিনিসকে নিয়ে ভাববে, আসল সমস্যাটা কিন্তু ওইখান থেকে। আপনার বড় হওয়া, আপনার রুচি, আপনার সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আপনি একটা জিনিসকে দেখেন এবং ব্যাখ্যা করেন। এটা এক একজনের একদমই আলাদা আলাদা হয়। দেখেন এবং ব্যাখ্যা করেন, আরেকজন সেটা করে না। এখানকার ব্যাপার তো যৌক্তিকতার জায়গা, তো যে যৌক্তিকতায় আজকে এই আমেরিকান, তারা বলছেন যে ইরানের সঙ্গে যুদ্ধটা নাকি বিবলিক্যাল,
এই ইসরায়েলি এবং আমেরিকানটা মিলে বলছে বিবলিক্যাল। আসলে মার্টিন লকহিডের রোজগার কমে যাচ্ছে বলে। মার্টিন লকহিড ওই থার্ড ইয়েটা বানাবে, ওই মিসাইলটা বানাবে, ওর রোজগার কমে যাচ্ছে। যুদ্ধ না হলে রোজগার হবে কি করে? এক্স্যাক্টলি। এবার আপনি সেটা যদি আগে বুঝে ফেলেন, এবং যুদ্ধটা কোথাও না কোথাও চাপাতে হবে, তা না হলে প্রতি 2 বছর না 3 বছর অন্তর অন্তর দুবাইতে যে অস্ত্রমেলাটা হয় এবং যেখানে বড় বড় করে লেখা থাকে ব্যাটেল টেস্টেড, সেটা তো হবে না। ব্যাটল না হলে টেস্ট কোথায় হবে? সেই কারণের জন্য আপনাকে কোথাও না কোথাও যুদ্ধটা লাগাতে হবে। যুদ্ধ আর হয়, মানে লাগানো হয়, যুদ্ধ আর হয় না। নিজে থেকে কি করে হবে? এটা তো পুরোটা ক্রিয়েটেড। এক্স্যাক্টলি। এবং ঠিক একই রকমভাবে সন্ত্রাসবাদী তৈরি হয় না, তৈরি করা হয়। তৈরি করা হয় আমি আমার সমস্ত রকম সন্ত্রাস এমনভাবে আপনার উপর চাপাবো যেখান থেকে দাঁড়িয়ে আপনি মুক্তি খুঁজতে যাবেন, আমি আপনাকে বলবো সন্ত্রাসবাদী। ঠিক যেমনভাবে ইংরেজরা ক্ষুদিরাম বোসকে বলেছে সন্ত্রাসবাদী, বা রাসবিহারী বোসকে বলেছে সন্ত্রাসবাদী, সুভাষ বোসকে বলেছে সন্ত্রাসবাদী, সূর্য সেনকে তো সন্ত্রাসবাদী বলেছেই। ঠিক তেমনিভাবে সন্ত্রাসবাদী আপনি আমাকে বলুন, আপনি কাশ্মীর গেছেন? না দাদা, যাওয়া হয়নি। মেদিনীপুর গেছেন? হ্যাঁ। এবার মেদিনীপুরে আপনি কোনো ছেলেকে দেখে বা মেয়েকে দেখে আপনার মনে হয়েছে যে এ আসলে তলায় তলায় অমুক জাতিকে মারার জন্য তৈরি হচ্ছে বা তমুক জাতিকে মারার জন্য তৈরি হচ্ছে? আপনার সম্ভব? সে কি চায়? আমি ট্রাভেল ব্লগের সে- জন্য অনেক জায়গায় ঘুরেছি, আমার কিন্তু কোথাও কোনো মানুষকে দেখে মনে হয়নি যে তাদের মধ্যে এগুলো রয়েছে। প্রত্যেকটা মানুষ তারা চায় আমি আরেকটু ভালো থাকবো, দ্যাটস ইট। শুধু সে ভালো থাকবে চায় না, কিছুদিনের জন্য চাইতে পারে, তারপরেই তার মনে পড়ে আচ্ছা অমুকে না খারাপ আছে জানিস তো। এই যে অনেক দিন ভালো থাকতে থাকতে যে তার ভালো থাকাটা একটা বোরিং অবস্থায় চলে গেছে, এই ভালো থাকাটা আর ভালো লাগছে না। মানুষের এটাই সমস্যা। তো মানুষের সমস্যা হলো যে মানুষ কোনো একটা অবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না, কখনো পারে না। যদি পারত তাহলে মানুষের সভ্যতায় এতগুলো ব্যবস্থা তৈরি হতো না। দাস ব্যবস্থা থেকে রাজতন্ত্র, রাজতন্ত্র থেকে ধনতন্ত্র, ধনতন্ত্র থেকে সমাজতন্ত্র তৈরি হতো না। যেটা বিবেকানন্দকে যখন জিজ্ঞাসা করা হয়, বিবেকানন্দ যখন বলেছিলেন যে এখন দরকার হচ্ছে সমাজতন্ত্র, ভারতবর্ষের বুকে এখন দরকার হচ্ছে সমাজতন্ত্র, রবীন্দ্রনাথ যেখানে দাঁড়িয়ে বলেন রোমালোলাকে, রোমালোলা যখন জিজ্ঞেস করেন যে এই দেশটার জন্য আপনি কী ভাবেন, কী দরকার, তখন বলেন যে ফ্লাড অফ এথেইজম, নাস্তিকতার বান ডাকুক, তা না হলে এই দেশটাকে উদ্ধার করা যাবে না। আজকে আপনি নরওয়ের ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যে বর্বর জাতি হিসেবে তারা ছিল, বর্বর জাতি। সেখান থেকে আজকে তারা ঈশ্বরেই বিশ্বাস করে না, ধর্মে বিশ্বাস করে না, ধর্মের কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিশ্বাস করে না। আপনি ইউরোপের বহু দেশে গেলে দেখতে পাবেন চার্চ বিক্রি হয়ে যাচ্ছে, পার্সোনালি বিক্রি হয়ে যাচ্ছে, কিনছে, 3-4 জন মিলে একটা চার্চ কিনছে। খুব পুরনো চার্চ হলে তার বাইরেটা বদলাতে পারবে না, সেটা সরকারের বক্তব্য। ভেতরটা তুমি চেঞ্জ করে নিতে পারো তোমার নিজের, কারণ তুমি তো কিনেছো, কিন্তু বাইরেটা পাল্টাতে পারবে না, খুব যদি পুরনো চার্চ হয়। এটা আমার নিজের চোখের সামনে দেখা। কি বলে ওই জায়গাটার নাম, আইসল্যান্ড থেকে নরওয়ে অবধি একটা বিরাট যাত্রা। তো আইসল্যান্ডের যেটা রাজধানী রেইকেভিক, সেখানে একটা জায়গায় কফি খেতে গিয়ে হঠাৎ দেখলাম যে আমাকে সার্ভ করছে যে সে একজন পাদ্রী। আমি দেখি আমার কেমন একটা লাগলো,
তিনি দেখি পিছনে গিয়ে সিগারেট খাচ্ছেন। আমি দৌড়ে গেলাম, গিয়ে বললাম যে আপনি অড জব করছেন কেন? তখন বললাম মাইনেটা তো 1/3 হয়ে গেছে, কেউ মরলেও যায় না, কেউ বিয়ে করতেও যায় না, কেউ জন্মালেও ব্যাপটাইজড হতে যায় না। রোববার দিন কিছু 60 70 পুরুষ মহিলা তারা যান, কিন্তু তারা যখন মারা যান, যদি তাদের ইচ্ছে থাকে তাহলে সিটি তাদের হয়ে একটা চার্চে নিয়ে আসে, কিন্তু তাদের ছেলেমেয়েরা চায় না। কিন্তু যদি তার ইচ্ছে থেকে থাকে, এবং অবশ্যই তার ইচ্ছে থাকবে যে আমি মারা গেলে আমার চার্চে একবার নিয়ে যেও বা কিছু, বা ওখানে শেষকৃত্য কবর দিও। অধিকাংশ ছেলে মেয়ে এই সমস্ত জায়গায়, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে অধিকাংশ জায়গায়, সেখানে তারা তো মরে গেলে তো আর তো সিটিকে আগে ওদের ওখানে নিয়ে হচ্ছে আগে টাকা দিয়ে রাখতে হয়, মানে মারা যাওয়ার আগেই শেষকৃত্য করার টাকাটা দিয়ে দিয়ে রাখতে হবে। রাখতে হয়। তো সেখানে সেটাও দিচ্ছে না, কারণ দেহটা তো দিয়ে দিচ্ছে এই হাসপাতালকে। কেন তো দেখুন, অনিশ্চয়তার আর এক নাম হচ্ছে ভূত আর ভগবান। আমি কিন্তু দাদা ভগবানে বিশ্বাসী। করুন, আপনি বিশ্বাস করুন, কিন্তু ভালো করে ভেবে দেখবেন ওটা আপনার সংস্কার না বিশ্বাস। সংস্কার দুটোর এবং মধ্যে বিশ্বাস দুটোই, দুটো হতে পারে না এক জায়গায়। কারণ ছোটবেলা বিশ্বাস থেকে হতে যেটা গেলে, পেয়েছি সেটা সংস্কার। আমি আপনাকে বলছি, বিশ্বাস হতে গেলে তার একটা যৌক্তিকতা থাকতে হবে, একটা বৈজ্ঞানিক কারণ থাকতে হবে। আপনি কোনো বৈজ্ঞানিক কারণ, কোনো যৌক্তিকতা দিয়ে আমাকে বোঝাতে পারবেন না যে মানুষের ঈশ্বরের প্রয়োজন আছে। আমার আছে, আমার কাছে আমার মনে হয় যে ওটা আমার অবলম্বন, ব্যক্তিগত অবলম্বন। তার জন্য আপনি এইটাতেও আপনি জোর পেতে পারেন, আপনার ব্যক্তিগত এটা জোর। তো এক একজন অবশ্যই, মানে জোর আমি পেতে যাকে পারেন। মানছি তাকে তাকে আপনি অন্য একটা কাউকে মানতে হবে এমন বাল্বে জোর পেতে পারেন, গাছে জোর পেতে পারেন, আগে যা পেত মানুষ। হ্যাঁ, নেচার তো ছিলই, আগে তো তাই ছিল। আর যে জায়গা আপনি চেনেন সেখানে ভূতে ভয় পান আপনি? কখনো না। তো অনিশ্চয়তার আর এক নাম হচ্ছে ভূত আর ভগবান। যে জীবনটা নিশ্চিত হয়ে গেছে যে আমি অসুস্থ হলে সরকার এমন একটা ব্যবস্থা করে রেখেছে যেখানে আমি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসাটা পাব। আমার বয়স বেড়ে গেলে আমার কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ সরকার আমাকে পেনশন দেবে। আমার তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, এবং আমার এমনও দুশ্চিন্তার কারণ নেই যে আমি কী করে এত উচ্চশিক্ষা নেব, কারণ সেটাও সরকার একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। তখন আপনি কোন ভগবানে বিশ্বাস করবেন, কোন ভগবানকে ডাকবেন, কোন ঈশ্বরে বিশ্বাস করবেন, আর কোন ভূতে বিশ্বাস করবেন? কিন্তু দাদা এটা আমাদের ভারতবর্ষের মতো এত শুধু জনসংখ্যা বিশিষ্ট ভারতবর্ষ, জায়গায় সম্ভব কি কোনোভাবে? তাহলে চায়নায় কি হচ্ছে? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমি যখন চায়নায় যখন গিয়েছিলাম তখন আমি বুঝতে পারলাম যে কি হতে পারে। আপনি একটা দেশ ডেভেলপ করে তার কারণ তার শিক্ষা, স্বাস্থ্য এবং বৈজ্ঞানিক গবেষণার প্রতি সেই দেশটার যারা শাসককুল তাদের কি দৃষ্টিভঙ্গি। শিক্ষা, স্বাস্থ্য এবং বৈজ্ঞানিক গবেষণার প্রতি দৃষ্টিভঙ্গি। ঐতিহ্যের সংরক্ষণ। তা বলে বাড়িতে খাটা পায়খানা ছিল সেটা আমার ঐতিহ্য? সেটা তো আমার ঐতিহ্য হতে পারে না। আমার ঐতিহ্য হতে পারে যে এই যতদিন না আপনি এই আমাদের এই কি বলে অ্যালোপ্যাথি এসেছে, তার আগে চিকিৎসা হতো কি উপায়? যে ঐতিহ্য বিশাল বিশাল রোগ নির্ণয় করেছে এবং এমন সমস্ত প্রাকৃতিক গুণে সমৃদ্ধ সমস্ত গাছগাছালি, শিকড় বাকড়কে শনাক্তকরণ করতে পেরেছে বৈজ্ঞানিক উপায় যে এর থেকে এইটা ঘটে। যে কারণের জন্য আপনি বহু আলোচনায় দেখবেন হোমিওপ্যাথি বসে আছে, অ্যালোপ্যাথি বসে আছে
দুজনকে আপনি জিজ্ঞেস করুন, দুজনেই কিন্তু বলবে পোটেন্সিটা কী করে আপনি জানেন, কোন পোটেন্সিতে কি কাজ হচ্ছে, আপনি শিওর যে অমুক পোটেন্সিতে এই কাজটা হলো? দেখবেন এই একটা দ্বন্দ্ব আছে, এখনও আছে। ওয়ারাস কবিরাজিতে প্রায় নেই, অ্যান্ড স্ট্রেট ওয়েতে দেখতে পাচ্ছি কি হচ্ছে। আবার আছেও, কিছু কিছু ক্ষেত্রে আছেও, একেবারে সম্পূর্ণটা মানে চলে গেছে। সেই ধরনের ধরুন কিন্তু যারা সেইটা আপনার চিকিৎসক তারা নেই সেইটা এখন। আপনার ঐতিহ্য, সুশ্রুত আপনার ঐতিহ্য। সারা দেশে ছড়িয়েছে ওনার থেকে। সুশ্রুত আপনার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কী করে বজায় রাখবেন? আর উল্টো দিকে আজকের তারিখের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে কত বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার পুরো ব্যবস্থাকে তৈরি করছেন। স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো জায়গাকে কতটা বেশি জরুরি বলে মনে করছেন, বিশেষত মহিলাদের স্বাস্থ্য এবং বাচ্চাদের, শিশুদের স্বাস্থ্য। কারণ আজকে আপনি ভালো স্বাস্থ্যের যুবক যুবতী, তারা ভালো বাচ্চার জন্ম দেবে, কিন্তু দুর্বল স্বাস্থ্যের যুবক যুবতী, তারা ভালো বাচ্চার জন্মটা দেবে কোত্থেকে? আমাদের দেশের মেয়েগুলো অর্ধেক মানে মানে কি রক্তাল্পতায় ভোগে। এটা তো একটা বড় রিজন। অ্যানিমিয়া তো সাংঘাতিক মারাত্মক একটা রকমের ব্যাপার। রক্তাল্পতায় ভোগে। এই শুধু জল আনতে, আজকের তারিখেও জল আনতে যেতে হয় তাদের 9 কিলোমিটার দূরে। সারা জীবনে কতবার হেঁটেছে জ্বালানি আর করতে, জল আনতে। টিউবওয়েল বানিয়ে দেওয়া হচ্ছে, 4-5 দিন বাদে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। বা পৃথিবীর বুকে যেটা সবচাইতে লজ্জা, তাই নিয়ে আলোচনা হচ্ছে পৃথিবীর বুকে আজকের তারিখে, বা সেই টিউবওয়েলটা থেকে কারা জল খাবে সেইটা নির্ধারিত হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও এটা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েই হচ্ছে। আপনারা ইন্ডিয়ার একটা অংশে থাকেন, আপনারা ভারতবর্ষটাকে তাহলে চেনেনই না। এখনও ভারতবর্ষে ঘোষদাসে বিয়ে হয় না। এখনও ফট করে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন না আমি এই ছেলেটাকে বিয়ে করব। এখনও বাপমারা বলে থাকেন বিয়ে দিচ্ছি, এবং ছেলেটি এবং মেয়েটি রাজি হয়ে যায় ওই কথাটা মানতে। এবং তার থেকেও ডেঞ্জারাস ব্যাপার, আমি একদিন এই কাজটা করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। তখন আমি খুব ছেলে মেয়ে ধরে বেড়াতাম হচ্ছে থিয়েটার করার জন্য। আমি বলেছিলাম একবার বিয়ের মন্ত্রটা পড়ে দেখবি, তারপর ওটা উচ্চারণ করিস। তো ওখানে বসে ওই যদৃদং হৃদয়ং তব তদৃদং হৃদয়ং মমটা বাদ দিয়ে বাকিটা দেখ কি লেখা আছে। দেখ, সবসময় তোর নামের পরে একটা দাসী বলা হচ্ছে, তাকিয়ে দেখ। আর হাজব্যান্ড যখন বলিস, হাজব্যান্ড্রি মানে কি? শুয়োরের খোঁয়াড়, আর তার মালিকের নাম হচ্ছে হাজব্যান্ড। এই যখন বলে ফেলিস স্বামী, তখন নিজেই যে আমার এই ওয়ার্ডটায় আপত্তি আছে। অমুকবালা দাসী যারা লিখতেন, তাদের সঙ্গে তোর তফাৎটা কোথায়? আমার স্বামী, আমার প্রভু, স্বামী অমুক। আমি তাহলে তুই আজকে অনেক বড় বড় কথা বলছিস ভাই, তারপর গিয়ে বললি আমার স্বামী বা আমার হাজব্যান্ড। তুই বলবি এটা সংস্কার থেকে দূর, সংস্কার থেকে বলি, আসলে মানি নাকি? জানে না, বাড়ি যাক না, তারপর আমি বুঝিয়ে দেবো কে স্বামী আর কে কী। সব নানা রকম গপ্প হতে পারে, কিন্তু আদতে ওই যে আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, আমি যেটা হচ্ছে আমি হাতে কলমে প্রথম গণতন্ত্র কি সেটা প্রথম বুঝি আমার এক সুফি মুসলিম পরিবারে, আমার বন্ধুর পরিবারে গিয়ে, যেখানে ওরা 6 ভাই বোন ছিলেন। সবচেয়ে ছোট ভাইটা ছিল আমার বন্ধু, তারপর আবার একটা সবচেয়ে ছোট ভাইটা ছিল হচ্ছে সেজো, মানে আমার বন্ধুটি সে ছিল হচ্ছে সেজো। তারপরে ছিল ছোট একটি ভাই, আবার একটা ছোট বোন ছিল। এবং এরা
বাপ মা দুজনেই ইরানিয়ান ডিসেন্ডেন্ট। আচ্ছা। তো প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন লাঞ্চ ব্রেকে কিন্তু কেউ কোনো কাজ রাখতে পারবে না, এবং প্রত্যেকে একটা কাগজের টুকরো নিয়ে এসে বসবে খাওয়ার সময়। এটা খাওয়াটা কিন্তু একটা লম্বা সময় ধরে হবে, ভালো খাওয়া দাওয়া হবে, এবং যদি কোনো গেস্ট থাকেন সেই গেস্ট 1 ঘন্টা পর থেকে ওদের সঙ্গে জয়েন করতে পারবেন। মানে ওনারা আগে শুরু করবেন খাওয়াটা? হ্যাঁ, 1 ঘন্টা পর থেকে সেই গেস্ট এসে জয়েন করতে পারবেন। ওইখান থেকে আমি প্রথম বুঝি, আমি পাশের ঘরে বসে আছি, 1 ঘন্টা বসে আছি, কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু তারপর আমি জিজ্ঞেস করেছেন, তাতে আমি অবলীলাক্রমে মেসমশাই বলেই ডাকতাম, মাসিমা বলেই ডাকতাম, তাতে ভদ্রলোকেরও কিছুই ছিল না, মাসিমারও কোনো সমস্যা ছিল না। মাসিমা অতটা ভালো বাংলা বলতে পারতেন না, কিন্তু মেসমশাই ভীষণ ভালো বাংলা বলতেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম, তা ওকে জিজ্ঞেস করেন কী হয় যে তার জন্য তোদের, বলো জানিস না, হেভি শুক্রবারটা একটা দারুণ, কী ব্যাপারটা কি? সারা সপ্তাহে যার যার মনে ক্ষোভ আছে সেইটা শুক্রবার দিন নিয়ে বসে বলবে, বাবা তুমি আমি তোমাকে বলেছিলাম যে আমার 2 টাকা চাই, অমুক জিনিসটা কিনবো, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কেন কিনবে, কিন্তু তার আগেই না বলে দিলে। বা মা আমার ওটা খেতে ইচ্ছে করে না, কিন্তু তুমি আমার জোর করো, কেন জোর করো? এবং এইটা বলার অধিকার হবে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 14 বছর বয়সে, ছেলেদের ক্ষেত্রে 16 বছর বয়সে, তার আগে কিন্তু এটা বলতে পারবে না। এবং বাবাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি অন্যায় করেছিলাম, যদি অন্যায় করে থাকেন, এবং বাকিরাও যদি বলে যে হ্যাঁ এটা তুমি ঠিক করনি। ইটস আ প্র্যাকটিস। মানে এটা পুরো শুধুমাত্র ওনাদের পরিবারে, না এটা সবার ক্ষেত্রে? না, ওনাদের পরিবারে আমি এটা প্র্যাকটিস করতে দেখেছিলাম, এবং আমাকে যখন মেসমশাই বলেন যে অ্যাকচুয়ালি এটা আমার বাবাকে প্র্যাকটিস করতে দেখেছি। কিন্তু আমাদের পরিবারটা অনেক বড় ছিল, 22 জন বসতাম, আমার কাকা বসতেন, আমার জ্যাঠা বসতেন, তারা বসতেন, 22 জন মিলে বসতাম, এবং আমাদের অনেকক্ষণ সময় লাগতো। হ্যাঁ, মানে এক একজনের মনে কি কি ক্ষোভ রয়েছে সেটা ক্লিয়ার করে নেওয়া, হ্যাঁ, এটা ভীষণ ভালো একটা উপায় এটা। এবং গণতান্ত্রিক পদ্ধতি, সেইটা আমি অনেক বছর বাদে এই অভয়ার ডাক্তারদের মাঝখানে, অভয় আন্দোলনের সময় ডাক্তারদের মাঝখানে খুঁজে পেলাম যে 7,000 ছেলে মেয়েই মানে তাদের মতামত জানাবে। এই যে বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়িয়ে এই ছেলে মেয়েগুলো হাত জোর করে বলছিল আমাদের 8 ঘন্টা সময় দিন। উনি এটা কল্পনাও করে উঠতে পারছিলেন না যে সত্যি সত্যি 7,000 ছেলে মেয়ে তারা খিস্তা খিস্তি করে, চিৎকার চেঁচামেচি হইচই করে সত্যি সত্যি মিটিংটা করবে, এবং 7,000 জন মতামত দেবে, তার মধ্যে যেটা প্রিভেল করবে সেইটা সিদ্ধান্ত হবে। এটা এত বছর বাদে দেখলাম গণতান্ত্রিক একটা, সত্যিকারের গণতান্ত্রিক একটা পদ্ধতি। এবার আপনি গণতান্ত্রিক পদ্ধতির অনেক রকম ভাগ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি, সিপিআইএম যেরকম করে আর কি সেটাও করতে পারেন, আবার কিচ্ছু নাও করতে পারেন। কিন্তু আমাদের পরিবারই আমরা যে কেন এই যে সংস্কারাচ্ছন্ন, এটা আমাদের পরিবার থেকে শুরু হয়। আপনি কেন আমাদের দেশে স্বৈরতন্ত্র বজায় থাকবে তার কারণটা হচ্ছে কিন্তু আমাদের পরিবারের মধ্যে। বাবা হচ্ছেন সুপ্রিম লিডার, উনি যা বলবেন সেই অনুযায়ী চলতে হবে, শেষ কথা সেটা।
স্বৈরতন্ত্রের প্রাথমিক পাঠ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। আপনি খুব ভালো করে ভেবে দেখুন, একদম। আপনি মনে মনে স্বৈরতান্ত্রিক হয়ে উঠছেন, মেনে নিচ্ছেন। আমরা ছোটবেলা থেকে সেটা মানতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এবার যদি আজকে আমার যে বন্ধু বান্ধব তারা যখন বিদেশে চলে যাচ্ছিল গোড়ায়, তারপর যখন তাদের সন্তানাদি হতে আরম্ভ করলো এবং যখন তাদের বয়স 18 হতে আরম্ভ করলো এবং ওই দেশের নিয়ম অনুযায়ী মেনে নিতে বাধ্য হলো যে এমটিং দ্য নেস্ট, পাখি ঠিক যেমনভাবে একটা সময় পর্যন্ত বড় করে, আবার টাবার দিয়ে বড় করে, তারপর উড়তে চায় না, তখন জোর করতে। ধাক্কা মেরে উড়িয়ে দেয়। নাও ইট ইজ ইয়োর ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োর ওন ওয়ার্ল্ড। সেখানে আপনি এশিয়াটিক ভাবনার মধ্যে আপনি যদি আসেন, সেটা হচ্ছে আপনি ভীষণ প্রোটেক্ট করছেন, আপনার সন্তানাদিকে আপনি প্রোটেক্ট করবেন। আমরা যখন হস্টেলে গেছি, আমি হস্টেলে বড় হয়েছি, আমাকে যা যা শেখানো হয়েছে এখনো পর্যন্ত, আমাকে ওখানে আরেকটা জিনিসও শেখানো হয়েছে, তুমি যদি রান্না করতে না পারো তাহলে তুমি লজ্জিত হও। তোমার নিজেরটা তুমি রান্না করে নিতে পারো না, সেই লজ্জা তোমার থাকা উচিত এবং তোমাকে এমন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত যেখানে তোমাকে নিজের রান্নাটা নিজেই করে নিতে হবে। এইখান থেকে বিদেশে যারা যায় প্রথম 4 মাস তো কাঁদে, ওমা আমি অমুক পাচ্ছি না, তমুক পাচ্ছি না, রান্না করতে হবে বলে। আর তারপর তো ঠিক রান্নাটা করে নেয়। ঠেলায় পড়লে সব হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি এটা এখানে শেখাচ্ছেন না। তাহলে আপনি পুরুষ, দেখুন দুটো, এক, আপনি আপনার পরিবার থেকেই স্বৈরতন্ত্রের জন্ম দিচ্ছেন, কারণ পুঁজি শেখাচ্ছে যে আজকের তারিখে বাঁচতে হলে চেটে চুটে খাবলে খা, এটাই শেখাচ্ছে। অত দেখার দরকার নেই কে কোথায় কি কেন কার জন্য, সব দেখার দরকার নেই, আমারটা হলেই হবে, তুই তোরটা দেখ, আর কারোরটা দেখার দরকার নেই। এটা পুঁজি বারবার করে শেখাচ্ছে, কিন্তু পুঁজি এটা ভুলে গেছে যে মানুষের ডিএনএটা আবার আলাদা। হ্যাঁ, মানুষ তো একসঙ্গে থাকার জন্যই, মানে আমাদের জেনেটিক্স তো তাই বলে, সংঘবদ্ধ ছিলাম আমরা, সংঘবদ্ধ জীব। সোশ্যাল অ্যানিম্যাল। হ্যাঁ, এবং পুঁজি যত কিছু করেও কিছু করে উঠতে পারছে না, করে উঠতে পারছে না, যে তার প্রমাণ সবচেয়ে এই মানে এই ব্যক্তিগত সম্পত্তি আর মুক্ত পৃথিবীর যারা সবচেয়ে বড় প্রবক্তা, সেই দেশেই এখন সবচেয়ে বেশি মানে দাবি উঠছে, যে শব্দটা অনেকদিন বাদে ফেরত এসছে, ওয়ার্কিং ক্লাস শব্দটা ফেরত এসছে, অ্যাফোর্ডেবিলিটি শব্দগুলো ফেরত, ওদের কাছে শব্দগুলো ওইভাবে আসছে। এবং অনেকেই যেটা বুঝে উঠতে পারছেন না, যেটা আমার এক বান্ধবীও বলতে পারেন, আমার পরিচিতাও বলতে পারেন, দীর্ঘদিনের পরিচিতা বলতে পারেন, তিনি জাপানের ওসাকায় থাকেন, জাপানিকে বিয়ে করেছেন, অনেক দীর্ঘদিন বিয়ে করেছেন, আমাদের মমতা শঙ্করের ছাত্রী। আচ্ছা। তো সে আমাকে বলছে যে আরে জাপানে তো সাংঘাতিক হইচই পড়ে গেছে। কেন? বলি জোহরান মামদানি নিউ ইয়র্কের বুকে দাঁড়িয়ে জিতেছে, এই তো মানে লোকজন এখানে আলোচনা করছে এ তো বলশেভিক রেভলিউশনের কাছাকাছি। তাই নাকি? বলে হ্যাঁ, এটা তো সব কমিউনিস্ট আসলে। না না না, সোশ্যাল ডেমোক্র্যাট। বলে মুখে বলছে সব কমিউনিস্ট। না না, কমিউনিস্ট নয়। তাহলে কোরআনের উপরে হাত রেখে শুরু হতো না? কমিউনিস্ট নয়, তবে হ্যাঁ সোশ্যাল ডেমোক্র্যাট। এবং চোখে চোখ রেখে দাঁড়িয়ে বলতে পারে যে তুমি অন্যায় করছো এবং আমি তোমারটা সব মেনে নেব না। এবং গোটা পৃথিবী জুড়েই শুরু হয়েছে সেটা। ঠিক উল্টো দিকটাও যেমন শুরু হয়েছে, গোটা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর রকমভাবে স্বৈরতান্ত্রিক লোকেদের জয়, তো সেরকমই একটা অবস্থা হয়ে রয়েছে। আশা করছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেরকম কিছুটা ঘটবে। ঘটবে কি?
জানি না, মানে পশ্চিমবঙ্গের মানুষ ভীষণই ধৈর্যশীল। কংগ্রেসকে 30 বছর সময় দিয়েছে, বামেদের 34 বছর সময় দিয়েছে, এদের যদি 64 বছর সময় দেবে। কিন্তু আমার মনে হয় যে লোকজন ভীষণ রকমভাবে ভাবছে যে যদি চলে যায় তাহলে ভাত আর কী হবে। কিন্তু সুযোগটা দেবে যে কাকে দেবে? না না, দেওয়াল মতন লোক আমি মনে করি বামেদেরই দেওয়া উচিত। এই মুহূর্তে পৃথিবীকে বাঁচানোর জন্য সর্বত্র বামেদের জয়ের খুব দরকার, পৃথিবীকে বাঁচানোর জন্য। মানে আমি বলছি পরিবেশের কারণেই, শুধু পরিবেশের কারণে বামেদেরই জয়লাভ হওয়া দরকার। কারণ প্রমাণিত হয়ে গেছে, ঠিক যেমন প্রমাণিত হয়ে গেছে যে কি কি বিশাল ভুল করেছে বামেরা, কি কি অন্যায় করেছে, সেটা যেমন প্রমাণিত হয়ে গেছে, তেমনি আবার উল্টো দিকটা প্রমাণিত হয়ে গেছে যে এরা রক্তচোষা, মানে বাদুড় ছাড়া কিচ্ছু নয়। এরা আর কোনো কিচ্ছু চায় না মানুষের কাছ থেকে, এরা কোনো কিচ্ছু চায় না। তাহলে আজকে সারা পৃথিবীর মাত্র 22% লোক, তার মধ্যে মাত্র 4% লোক হচ্ছে সব কিছুর মালিক, আর বাকিরা তাদের তাবেদার। এই 700 কোটি মানুষের 22% মানুষ মাত্র হচ্ছে এই তথাকথিত ওই 4%-এর বাইরে অংশটা চুইয়ে, ওদের কাছ থেকে চুইয়ে পড়ে যেটুকু আছে সেটুকুতে খেতে পছন্দ করে। আর বাকিটা বাকি এই যে মানে বাকি পুরো জনগণের কি এসে যায়, তারা মরল কি বাঁচল কিচ্ছু যায় আসে না। যেমন আমি চিরকালই ধর্ম সবচেয়ে গণ্ডগোল করে বলে আমি চিরকালই, এই যে এখন আপনি কি সারা জীবনই এই ভাবনায় বিশ্বাসী, ছোটবেলায় বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রামকৃষ্ণ মিশনে পড়ার পরে, বিশেষ করে বিবেকানন্দ পড়ার পরে আরও বেশি হয়েছি। কিন্তু বিবেকানন্দ নিজে স্বয়ং বিশ্বাস করতেন। অনেক রকম গণ্ডগোল আছে, ছেড়ে দিন, সেই নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা আছে। ভদ্রলোক অসম্ভব বুদ্ধিমান। আমি ভদ্রলোককে কখনোই আধ্যাত্মিক নেতা বলে মনে করিনি, যত পড়েছি এবং যত বয়স বেড়েছে। এবং তারপরেই যুগনায়ক বলে নাটকটা লিখতে গিয়ে তো আরও বেশি করে আমার প্রতীতি হয়েছে আর কি। এই লোকটি সমাজ বিপ্লবী, কিন্তু আর যাই কিছু এ আধ্যাত্মিক নেতা একদম নন, একদম নন। কারণ আধ্যাত্মিক নেতা হলে উনি কখনো মার্গাটকে জিজ্ঞেস বলেন না যে তুমি কি মনে করো এরা আইরিশ বিপ্লবী? কংগ্রেসের নেতাদের ক্ষেত্রে বলছেন, তুমি কি মনে করো এরা আইরিশ বিপ্লবী, জীবন দিয়ে দেবে? যারা নিজেদের পরিবারে গণতন্ত্র দিতে পারে না, স্বাধীনতা দেয় না, তারা দেশকে স্বাধীনতা দেবে মনে করছো? এই যে কথাটা যেই মুহূর্তে আপনি পড়বেন যে যারা নিজেদের পরিবারে গণতন্ত্র, নিজেদের পরিবারে স্বাধীনতা দেয় না, তারা দেশকে স্বাধীনতা দেবে মনে করছো? এটা যেই মুহূর্তে উনি মার্গটকে বলেন, যেমন মানে আমি এত বছর ধরে এত তো স্লোগান আপনারা শুনলেন, কিন্তু এক লাইনের একটা স্লোগান গোটা ভারতবর্ষটাকে ডিফাইন করে দিল, মনুবাদ সে আজাদি। গোটা ভারতের ইতিহাসটাকে ডিফাইন করে দিল, সংঘর্ষের মূল জায়গাটাকে ডিফাইন করে দিল। আমি এই মধ্যেখানে একজন মহিলা এই যে খুব চিৎকার করছিলেন না, ব্রাহ্মণবাদ জিন্দাবাদ, এই যে খুব মারধর করলেন দিল্লি ইউনিভার্সিটিতে গিয়ে, তাকে আবার কিছু এক ভদ্রমহিলা তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি ভাই, আমি পুরাণ পড়েছি, তুমি কি পড়েছো? তোমার না পড়িনি। তুই বেদ পড়েছো? না পড়িনি। তাহলে তুমি বলছো কি করে এই কথাগুলো? তার থেকেও জরুরি, আমি একদিন খুব তর্কাতর্কি হচ্ছিল ইত্যাদি ইত্যাদি, সে খুব লিবারাল নিজেকে মনে করে, হ্যানত্যান, ওই নোভট্টুর ওয়ালাদের মধ্যে একজন। তা আমি মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তুই যে এত কথা বলছিস, তুই কি জানিস তোর সম্পর্কে মনু কি লিখে গেছেন? তুই হচ্ছিস নরকের দ্বার, কীটস্য কীট, তোর স্থান হচ্ছে গরু ছাগলদের সঙ্গে। ভালো করে পড়ে দেখ কি লেখা আছে, তোর সম্বন্ধে কি লেখা আছে, পড়ে দেখ। তারপর তুই ঠিক কর যে তুই এই মতাদর্শটার মধ্যে থাকবি না থাকবি না।
যে মতাদর্শ তোকে সম্মান করে না, সেই মতাদর্শের মধ্যে তুই থাকবি কি থাকবি না? তোর কি মনে হয় যে একটা লোক ৩০ বছর ধরে হিন্দু শাস্ত্রের যাবতীয় সবটা পড়েছেন, আতিপাতি করে পড়েছেন, তারপর গিয়ে বৌদ্ধ ধর্মে নিজেকে ট্রান্সফার করেছেন এমনি এমনি? কখনো তোর মনে হয় না কেন হঠাৎ করে বৌদ্ধ ধর্মে ট্রান্সফার করলো লোকটা? লোকটা তো মানে আতিপাতি করে পড়েছে, ওর মতো করে তো কেউ বেদ পুরাণ পড়েনি। আমরা এখন মেঘনাদ সাহাতে অভিনয় করছি, পাশেরই বাড়ি, আতিপাতি করে লোকটা পড়েছে। তারপরে কারণ যে এর আগেও পড়েছেন, কিন্তু আরও বেশি করে পড়লেন যখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বললেন যে তুমি এসে একটা বক্তৃতা করো আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তখন উনি আরও নিজেকে তৈরি করলেন, করে তারপর ওই বক্তৃতাটা করেছিলেন, যেটা অনির্বরণ প্রচণ্ড ক্ষেপে গিয়ে নানা রকম লিখতে আরম্ভ করলেন। কিন্তু তিনি প্রমাণ করে তো দিলেন যে আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন, না পড়ে বলছেন। হিন্দু শাস্ত্রের মধ্যে দেখাতে পারবেন না নিরামিষাশীর কোনো কথাবার্তা, নিরামিষের কোনো জায়গাই নেই, নেই তো। অথচ সেদিনকে দেখলাম একটি মেয়ে, সে মাঝের সিটে বসে আছে, তার পাশের সিটের লোক কেন চিকেন খাচ্ছে সেই নিয়ে সেই মেয়েটি তাকে প্রায় প্লেন থেকে ফেলে দেয়, চলন্ত প্লেনে। কেন চিকেন খাবে আমার পাশে বসে? এখানে দেখতে পেলাম যে একটি মেয়ে, তার এত দূর স্পর্ধা, সে দাঁড়িয়ে মেট্রো রেলে দাঁড়িয়ে বলছে আপনি বাংলায় কথা বলছেন না, বাংলাদেশি। এত দূর স্পর্ধা। বা এত দূর স্পর্ধা হয় শিয়ালদায়, যে যেখান থেকে দাঁড়িয়ে শিয়ালদায় দাঁড়িয়ে বলে যে তুমি বাংলায় কথা বলছো কেন, বাংলাদেশি। এইটাই জ্যোতি বোসের কথার পুনরাবৃত্তি করে বলছি। জ্যোতি বোস একবার বলেছিলেন না যে সরকার না চাইলে হয় না, তেমনি সরকার না চাইলে এগুলো ঘটে না। কিন্তু দাদা, সত্যি সত্যি শুধু কি সরকারের দায়? মানুষ, প্রত্যেকটা মানুষের কি সরকার- নৈতিক অবক্ষয় হচ্ছে না? আজকে যদি সরকার যদি চায়, কালকেই রামনবমীর ওই বীভৎস মিছিলটা, আমি তো নিজে, আমি বলছি তো বাক্সাকার সিআইটি রোডে বড় হয়েছি, আমি তো মুসলমানদের ওই কারবালার প্রান্তরের ওই হাহাকার, সেটা করতে করতে মিছিলের মধ্যে দেখেছি কি হয়। আবার একই সঙ্গে সঙ্গে যেটা লোকজন চেপে যায়, চড়কের মেলায় যে কি বিভৎস ঘটনা আমি দেখেছি সেগুলো যখন দেখেন, ওই একই রকম চাবুক মারছে কিন্তু নিজেকে ব্লেড দিয়ে কাটছে, কাটার উপর হাঁটছে। হ্যাঁ, একই রকমভাবে। আপনি ইভেঞ্জেলিক্যাল যদি খ্রিশ্চানদের ইয়েতে যান, তাহলে দেখতে পাবেন একই রকম হচ্ছে। বৌদ্ধদের তান্ত্রিক মতে গেলে দেখতে পাবেন আরও ভয়াবহ সমস্ত ঘটনা ঘটছে। তো আপনি সেটা মানে পার্টিকুলার একটা লোককে কন্ডেম করছেন কেন এসে? তাহলে যদি আপনার পুরোটা জানা থাকে, বৌদ্ধরা না বললে আপনি গরু খেয়ে এতদিনে লাট করে দিতেন। নিয়ম ছিল ব্রাহ্মণকে বাড়িতে নেমন্তন্ন করলে রিপটা দিতে হবে ছাদার জন্য, লেখা আছে বড় বড় করে। মিথ অফ হোলি কাউ বলে একটা বই এক ভদ্রলোক লিখেছিলেন। প্রমোদ মহাজন তার মাথার দাম রেখেছিলেন 10 লাখ টাকা, এবং শুধু মাথার দাম রেখেছিলেন, মাথাটা নিয়ে আবার গেটওয়ে অফ ইন্ডিয়ায় টাঙিয়ে দিতে হবে, তাহলে 10 লাখ টাকা দেবে। তা তিনি শুধু উদ্ধৃত করেছিলেন যে পুরাণ এবং বেদে গরু খাওয়া নিয়ে কি কি বলা আছে। রাম কি খেতেন না, ভাদুরী বাবুও তো বলেছেন। না, ভাদুড়িটা আজকে আমাদের দেশে যারা যারা সংস্কৃত পণ্ডিত মানুষ, তারা সবাই আজকে দেশদ্রোহী, কারণ তারা তো মূলটা জানেন। দাদা, শুধু মাছ মাংস খাওয়া নিয়ে ধরুন, এই যে আমাদের শাস্ত্রে মাছ মাংস খাওয়ার কথা আছে,
এটা আমার পডকাস্টে আমরা আলোচনা করেছিলাম, এবং যেহেতু আমি নিজে বিশ্বাস করি যে যা বেদে আছে সেটা তো সত্যি, সেটা আমি সত্যি বলে মনে করি। তো আমার আলোচনা হয়েছিল এখানে, তার ফলে যেটা দাঁড়িয়েছিল, আমাকে বাংলাদেশ থেকে থ্রেট দেওয়া হয়েছিল, এবং খুব দুঃখের বিষয় সনাতনীরাই থ্রেট দিয়েছিলেন যে আপনার চ্যানেলটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, ছেড়ে দিন। আমি বারবার করে যেখানে দাঁড়িয়ে বলি যে আপনার ঈশ্বর বিশ্বাসে খাত কাউকে দিতে দেব না। সে আপনি যে ধর্মাবলী বিশ্বাসী মানুষই হন না কেন, আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকবো যাতে আপনার আপনি যে ধর্ম পালন করেন সে ধর্মে যেন কোনো অবস্থাতে আঘাত না আসে। একদম, আমার ধর্ম বিশ্বাসে আঘাত লাগার দরকার নেই, এখানে আসবে না। কিন্তু ওটা যতক্ষণ আপনি বাড়িতে প্র্যাকটিস করছেন, রাস্তায় বেরোলে সংবিধান ছাড়া আর কিচ্ছু অ্যাকসেপ্ট করি না, কিচ্ছু অ্যাকসেপ্ট করি না। আপনি বাড়িতে যে ধর্ম পালন করবেন সেই ধর্ম পালনে যদি কেউ বাধা দেয়, তাহলে আমি হব প্রথম, যে ধর্মই পালন করুন না কেন, আমি হব সেই লোকটা যে ওখানে দাঁড়িয়ে বলবো যে এটা কী করছেন, কেন করছেন, ঠিক করছেন না। কিন্তু আপনি যদি সেই ধর্ম নিয়ে রাস্তায় গিয়ে মানে চড়াও হন কারোর ওপর, তখন তো আমি সেটা মানব না। কারণ রাস্তায় যেই মুহূর্তে আপনার বাড়ির থেকে বেরোচ্ছেন সেই মুহূর্তে সংবিধান ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মজার কথা হলো, আমরা যে ভালো মন্দ সৎ অসৎ বিচার করি না, লক্ষ্য করে দেখবেন ওটা সংবিধান অনুযায়ী বিচার করি না, ওটা আমাদের ধর্মীয় মতামত অনুযায়ী করি। লক্ষ্য করে দেখবেন, ভালো করে লক্ষ্য করে। সংবিধান আমাদের কতজনকে শেখানো হয়, আমরা কতজন সংবিধান পড়েছি বা জানি? এইখানেই তো আমার প্রশ্ন, কেন ক্লাস 8 থেকে সংবিধানটা পড়ানো হয় না? এবং ঠিক এই কারণেই এই তৃণমূল গভর্নমেন্ট এবং বিজেপি গভর্নমেন্ট এরা ঠিক এই কারণেই চায় যে গণতন্ত্রটাই পড়বে না। এই এনসিআরটি থেকে বাদ দেওয়া যে অংশগুলো আছে তার মধ্যে তাকিয়ে দেখুন, তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে গণতন্ত্র বাদ, বিজ্ঞান বাদ। যত মানে বেশি জানে তত কম মানে, একই। ধর্ম পালনে তো অসুবিধা নেই দাদা, ধর্মটা যেন মানে অন্ধকারে না চলে যায়, আমরা যেন ধর্মান্ধ না হয়ে যাই, এটাই হলো মূল উদ্দেশ্য। আমি তো আপনাকে বলছি, আপনি যে ধর্ম খুশি পালন করুন, আপনি যে ধর্মাবলী মানুষই হন না কেন, আপনার সম্পূর্ণ অধিকার আছে সেই ধর্মাবলী মানুষ হয়ে সেই ধর্ম প্রতিপালন করার। না, সমাজটা দাদা, আমি ওই জন্যই আপনার কাছে আমি জানতে চাইছিলাম, এই যে ধরুন আমরা সত্যি সত্যি সমস্ত সরকারের কথা বলছি, আমরা সরকারের উপর সব দায় ছেড়ে দিই, কিন্তু মানুষেরও তো নৈতিক অধঃপতন হচ্ছে, এটা কি অস্বীকার করা যায়? আপনি যে নৈতিক অধঃপতন বলছেন, নীতিটা কি আগে সেটা ঠিক করুন, তবে তো তার অধঃপতন নিয়ে কথা বলবেন। এই যে মানবিকতা আপনি যেটা বললেন, মানুষ আস্তে আস্তে মানবিকতাটা কি? দাঁড়ান, মানবিকতাটা, মানবিকতা শব্দটা মানে কি? মানুষের ধর্ম মানবিকতা সেটা কি? একটা আমাদের মধ্যে যখন মানবিকতা বলতে আমরা কি বোঝাবো, তখন ধরুন আজকে আমরা অ্যাজ এ হিউম্যান বিইং, অন্যদিকে যে মানুষটি রয়েছে আমার সামনে, যদি একজন মানুষ থাকে, সে যদি কষ্টে থাকে, আমরা তার কষ্টে এগিয়ে যাব, সাপোর্ট করব। আপনি যতগুলো ধর্ম আছে, হিন্দু ধর্ম কি বলছে? বসুধৈব কুটুম্বকম। এই কি বলছে? ক্রিশ্চিয়ানিটি কি বলছে? লাভ দাই নেবার। আর ইসলাম কি বলছে? তোমার পাশের বাড়ির লোকটা যদি ভালো না থাকে তাহলে তোমার ভালো থাকার কোনো মানে নেই, তুমি খুব অন্যায় করছো যদি পাশের বাড়ির লোকটার দিকে খেয়াল না রাখো। কি তফাৎ দাঁড়ালো? না, কোনো তফাৎ তো নেই, নেই। কিন্তু একটা মতাদর্শ এসে আপনাকে খালি বলছে কারোর কথা ভাবতে হবে না, শুধু নিজের কথা ভাবো, যা পারো যেখান থেকে পারো খাবলে খাও, যেটা এই তিনটে মানে প্রধান ধর্ম। এটা স্বার্থ নয়, ওটা মতাদর্শ। অন্য মতাদর্শটা মানবিকতা বলতে বোঝায় হচ্ছে অন্য মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা, অবশ্যই মান এবং হুঁশ।
হুঁশ ততক্ষণ পর্যন্ত থাকে যখন আপনি আশপাশটা তাকিয়ে দেখেন এবং শুধু নিজের জীবনের মানে সুচরিতার্থটা আপনার কাছে চরিতার্থতা নয়, পাশের লোকটা সহ আপনি যখন চরিতার্থ হতে পারছেন তখন সেটা চরিতার্থ। এটা যদি মতাদর্শ হয়, তাহলে আর একটা মতাদর্শ এসে আপনাকে বলছে যে কারোর কথা ভাবতে হবে না, খালি নিজের দিকটা ভাবো। আমার এক পরিচিত ছেলে, তিনি মণ্ডল মশাইয়ের গাড়ি চালাতেন। মণ্ডল মশাই মাথায় অক্সিজেন কম যায়, বীরভূমে তার গাড়ি চালাতো। তাকে 2টো বালি খাদান দিয়েছে, আর তার কেন জানি না, সে আমি শুটিং করতে গেলেই সে গাড়ি চালায়, সে আমাকে নিয়ে যাবে, ঘুরবে। কেন আমাকে পছন্দ আমি জানি না, কিন্তু পছন্দ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তুই যে এসব করছিস, একদিন ওই ফট করে একটা মানে বান আসবে, তখন তো অজয় তো ভাসবে, ওই সময় তোর ছেলে যদি বিসর্জন, মানে তুই ছেলেটার কথা ভাববি না, তুই তো ছেলে সর্বনাশ করছিস সেটা করে। বলে দেখো দাদা, ছেলে ছেলেরটা বুঝে নেবে, আমি আমারটা তো বুঝি। এইটা হচ্ছে আজকের তারিখের মূল ভাবনা অধিকাংশ মানুষের ক্ষেত্রে। এবার আপনি যদি জিজ্ঞেস করেন এই ভাবনা কি অধিকাংশ মানুষের ক্ষেত্রে, না, তাহলে তো পৃথিবীটা এগোতেই না। কিন্তু তথাকথিত কিছু মানুষ আছে যারা ক্ষমতার কাছাকাছি, তাদের এটা ভাবনা। এবার ক্ষমতার কাছাকাছি যদি কোনো মানুষ থাকে এবং তার যদি এটা ভাবনা হয়, তাহলে সেটা সমগ্র সমাজের মধ্যে ভীষণভাবে ছড়ায়। কিন্তু মানুষের বিপদে আপদে এগিয়ে আসাটাও তো কমে যাচ্ছে আস্তে আস্তে। কে বলেছে? কোথায় দেখাচ্ছে? আমাকে দেখান। না, আমি তো ধরুন, আমি ফ্ল্যাট ফুটপাতে, কালচারে আমরা রাস্তায়, জানিই না পাশের ফ্ল্যাটে কে আছে, এই তো পরিস্থিতি। ও ফ্ল্যাট কালচার। আমার যাদবপুরে আসুন না, আমার যাদবপুর, আমি যেখানে থাকি কলোনিতে, সেখানে আসুন একবার, এসে আপনি আপনার বরকে ধরে পেটান তো, দেখুন পাশের বাড়ির থেকে কি, সামনের বাড়ির থেকে সব বেরিয়ে আসবে। বরকে ধরে পেটান, বরের মানে আপনারা নিজেরা ঝগড়াঝাটি করুন, দেখুন বেরিয়ে আসবে কি হচ্ছে নাকি বলে। বাচ্চাগুলো আছে না, তাদের সামনে এসব কেন করছো? কিন্তু দাদা, এতটা করাপশন কি আগেও ছিল? সেম ছিল, কোনো পরিবর্তন হয়নি? পুঁজি সব সময় আপনাকে কারাপ্ট করবে, ওটাই তার কাজ। আর কোনো কাজ নেই পুঁজির। পুঁজি খালি আপনাকে বলবে যে ভাঁড়মে যায় মানুষ, ভাঁড়মে যায় পৃথিবী, তুমি এখন খাবলে যতটা পারো নিয়ে নাও। পুঁজির একমাত্র মূল্যবোধ এটাই। আপনার এখান থেকে আমার মানে আমি মূল্যবোধের কথা যখন উঠলো, এপস্টিন ফাইলের কথাটা একটু না তুললেই নয়। কোথায় মানুষের মূল্যবোধ দাদা? আরে আপনি তো মানবিকতাটুকুও তো মূল্যবোধ নেই। দেখছেন, আপনি তো একটা জায়গা দেখছেন। আপনি এরকম নেহাত এটা খুঁজে পাওয়া গেছে, ঠিক এই রকমই ঘটনা ঘটায় প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা দেশের সাথে। আপনার দেশের সরকাররা, আপনি আজকে কোনো পোস্টে যেই মুহূর্তে যাবেন, যেতে পারেন, আপনার নামে একটা ডোসিয়ার তৈরি হয়ে যায়। আপনি কি জানেন? আপনার ভাগ্নের শ্বশুর কোন দিন রাস্তায় হিসি করেছিল, তার একটা ছবি তোলা আছে। আপনি যদি তার কথা মতন যদি না চলতে থাকেন, ওই পদে বসে বা ওই রকম সিরিয়াসলি, ওইটি বার করে আপনাকে বলবে শুরু করব, আপনার পারিবারিক সম্মান ইত্যাদি ইত্যাদি থাকবে তো। এরকম ডোসিয়ার তৈরি করা আছে। আপনার বর কবে বারান্দায় দাঁড়িয়ে নাক খুঁটেছিল, সেটা ছবি তুলে 4টে লোক। দৃশ্য দূষণ করেছেন আপনার স্বামী, এই তো আপনার স্বামী। স্বামী, আপনি যত দাঁত কিরমির করবেন স্বামী শব্দটা বললে, তত বেশি করে বলবে স্বামী। এটা আপনার দেশের সরকার করে, কারণ এই তো রাজ্য যত কেলো করবে, কেন্দ্রের তত সুবিধে।
তারা একটা করে ফাইল বার করে রাখে। আপনার কি ধারণা যে এই সত্যি সত্যি জেলে ঢোকায় নাকি সবাইকে? ধরুন লালুকে যদি আজকে আপনি জেলে ঢোকাবেন, আপনাকে মিটিং করতে হবে, আলোচনা করতে হবে বাড়িতে বসে, হাত জোর করে বলতে হবে লালুজি প্লিজ 6 মাসের জন্য আপনি একটু জেলে যান, একটু তা নাহলে আমাদের একটু অসুবিধা হচ্ছে। কারণ আপনি যদি জোর দিয়ে কিছু বলেন, লালুও কিন্তু সঙ্গে সঙ্গে বলে ফাইলগুলো বার করতো। সবার কাছে অস্ত্র আছে। সবার কাছে সবার একটা করে ফাইল বানানো আছে। আমাদের দেশে কেন এই সাউথ ইস্ট এশিয়াতে এত চূড়ান্ত রকমের দুরাচার, নষ্টামো, জানোয়ার বৃত্তি এটা সম্ভব হয় ক্ষমতায় থেকে? তার কারণ কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বলে। ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে যে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকাবে না, এটা আপনি জানেন। পরের জন শুধুমাত্র আপনাকে খোঁচাচ্ছে, ওরে তুই একা কেন খাবি, আমাকে একটু জায়গা দে না। আর কোনো কারণে সে ক্ষমতায় যেতে চাইছে না, সে শুধু ওই কারণে ক্ষমতায় যেতে চাইছে। হ্যাঁ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বামেদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, দায়িত্ব নিয়ে বলছি। তাই কি কেউ নেই দাদা? অনেকেই তো আছে। না, বামেদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মধ্যিখান থেকে ওই যে বললাম 34 বছরে যে ভুল করেছিল, বা এখন কেরালায় যারা যারা ভুল করছে, তারা তার পুরো হাতে গরম পেয়েছে, জবাব হাতে গরম। মানুষ ওসব ছাড়ে ফাড়ে না। কিন্তু তা সত্ত্বেও বলবো এই বামেরাই একমাত্র আছে যাদের কাছে এইটা এজেন্ডা নয়, ওরে তুই সর আমি একটু খাই। দাদা, মানুষ তো বুদ্ধিমান, মানুষের যথেষ্ট বুদ্ধি আছে, মানুষ বুঝতে পারছে না কেন তাহলে? মানুষের একটাই জিনিস মনে হচ্ছে, এই যে যুবসাথীটা দেবে বলেছে 1500 টাকার, তার সাথে যদি মা আর দিদির লক্ষ্মীর ভাণ্ডার মেলার পর যদি ওই সাইকেলের টাকাটা 25,000 টাকাটা এই সবটা নিয়ে এরই হাতছাড়া হয়ে যায়। কিন্তু আমি সব জায়গায় গিয়ে একটাই কথা এখন বলার চেষ্টা করছি, দাদা ভাতা প্রথমত তার নিজের ঘর থেকে দেয় না। আর ভাতা দেয় হচ্ছে আপনি যে ট্যাক্স দিয়েছেন, এই কালকে চাল কিনেছেন, পরশুদিন সাবান কিনেছেন, ওই ট্যাক্স দিয়েছেন, ওই ট্যাক্সের টাকা থেকেই দেয়। আর সে ট্যাক্সের টাকা যদি কুলোতে না পারে, যদি বিলিয়ে থাকে, তাহলে বাইরে থেকে ধার করে দেয়। সেই ধারটা চাপে আবার আপনার ঘাড়েই, তার সুদ চাপে আবার আপনার ঘাড়েই। আজ পর্যন্ত কংগ্রেসি আমল থেকে যতগুলো ভাতা চালু হয়েছে, একটা ভাতা দেখাতে পারবেন বন্ধ হয়েছে? ভাতা বন্ধ হয় না। সুতরাং ভাতা বন্ধ হবে না। পাল্টাতে চাইলে পাল্টে দিন, ভাতা একই জায়গায় থেকে যাবে, বরঞ্চ বাড়বে। আমি এখন একটাই কথা লোকজনকে বলি, দাদা ভাতা বন্ধ হয় না, নির্ভয়ে পাল্টে দিন, বরঞ্চ ভাতাও পাবেন। আবার যদি বামেদেরই আনেন তাহলে কিছু সুশাসন পাবেন, স্বাস্থ্য আর শিক্ষা খাতে। এই গ্যারান্টি কি আদৌ দেওয়া যায়? আমি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। না, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এটা তো আপনি একটা জিনিস ভুল করছেন। আমি এর আগেও বললাম যে প্রমাণিত হয়েছে যে বামেরা কি অন্যায় করেছে, কি বিচ্যুতি করেছে। কিন্তু তার উল্টো দিকটা প্রমাণ হয়ে গেছে যে এই 7,000 বছর ধরে বা 10,000 বছর ধরে উল্টো দিকটা একটা মুহূর্তের জন্য সাধারণ মানুষের কথা ভাবেনি। কিন্তু এই 70টা বছর প্রমাণ করে দিয়েছে যে একটা ভূখণ্ডের 95% মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা, বাসস্থান, সংস্কৃতিতে কিচ্ছু তার কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, সব পাওয়া যায়। কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এমন নয় মাত্র 70 বছরে, 7,000 বছরের হিসেব করুন না 70 বছরের হিসেব। বাংলা তো 34 বছরের হিসেবটাই 34 বছরের হিসেবেই আপনি আমাকে বলুন যে যা অ্যাচিভ করেছিল প্রথম 15 থেকে 17-18 বছরে, যা অ্যাচিভ করেছিল, ভারতবর্ষে কটা স্টেট অ্যাচিভ করেছে। আজকে কেরালায় যা অ্যাচিভড হচ্ছে, আপনি আজ সমস্ত যারা বাইরে কাজ করতে যায় তাদের একবার বলুন তো কোথায় যাবেন, সঙ্গে সঙ্গে হলো কেরালা যাব, দুবাই নয় কেরালা যাব।
তার একটা কারণ হচ্ছে 650 টাকা পার ডে আমি পাবোই, আমি একটা বাড়িও পাবো, ঘর কিন্তু পাবো। কেরালার প্রচুর মানুষ এখন বাইরে চলে গেছেন, প্রচুর মানুষ বাইরে যাচ্ছেন, কেরালা বাইরে কেরালা থাকছেন। বাইরে যাচ্ছে, শুধু সমস্যাটা সেখানে নয়, ডেমোগ্রাফিক্যালি খুব ডেঞ্জারাস অবস্থা হচ্ছে, ঠিক পশ্চিমবঙ্গের মতো অবস্থা হবে। তার কারণ হচ্ছে অন্যান্য বেশিরভাগ স্টেট, আমাদের স্টেটটা সহ, তাদের জনসংখ্যা কমছে আর গোবলয়ের জনসংখ্যা হু হু করে বাড়ছে। আপনি যে কোনো ডেমোগ্রাফিক ইয়েতে চেক করে নেবেন, পেয়ে যাবেন। এবার তারা পড়াশুনো করে না, তারা এই যে অনেকে কী সব বলে না, কি আমাদের জিডিপি এত হ্যান ত্যান, আমি বলি খুব ভালো, বুঝলাম ভাই, তাহলে 80 কোটি লোককে রেশন দিতে হয় কেন? তোমার যদি এত% জিডিপি হয়, তাহলে 80 কোটি লোক রেশনের উপর বেঁচে আছে কেন? আমাকে শুধু সেইটা বলো। 12.5 কোটি লোক, তারা জীবনে কোনো দিন না কোনো কাজ পেয়েছে, না কোনো কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, তারা না কিছু লেখাপড়া করতে পেরেছে, না তারা কোনো লেখাপড়া করার সুযোগ পেয়েছে। কেন ভাই? কিসের জন্য? একটা আম্বানি, একটা আদানি, একটা রুইয়া, একটা টাটা, একটা কত টাকা রোজগার করলো, আর তাদের আমচা চামচারা কত টাকা পেল, ওই মধ্যবিত্ত আর কি। সেই জন্যই তো বিজেপির সমস্ত লোক জনসমর্থন হচ্ছে মধ্যবিত্ত। প্রবলেমটা তো মধ্যবিত্তের মধ্যেই, আপনি না না, নিম্নবিত্ত দেখুন, এরাই উচ্চবিত্ত দেখুন, ওরা কিছু যায় ওরা আসে না আমাদের ওদের। মধ্যবিত্ত বলে কিছু ছিল না তো। ভারতবর্ষে মধ্যবিত্ত বলে কিচ্ছু ছিল না। এই মধ্যবিত্ত 90 সালের থেকে জন্মালো, কারণ এই চুইয়ে পড়া, এরা এরা খানিকটা করে দিয়ে দেবে, চুইয়ে পড়া অর্থনীতি, সেইখান থেকে খাবলে খেতে আরম্ভ করলো। না হলে আমরা তো বলতাম, যাদের মানে আমার ছোটোবেলায় বলতাম যে অমুকের জানিস তো বাড়িতে টেলিফোন আছে, বড় লোক শব্দটা বলতাম, টেলিফোন আছে একটা, রেডিওর অ্যান্টেনা লাগানো রেডিও আছে, পিছনটা যতই থাবড়াক কিন্তু অ্যান্টেনা লাগানো রেডিও আছে, জানলাটা খুলে দিত, বাইরে আমরা মানে ক্রিকেট এবং ফুটবলের কমেন্ট্রি শোনার জন্য দাঁড়িয়ে থাকতাম জানলাটার বাইরে, কারণ আমাদের বাড়িতে কোনো রেডিও নেই। ট্রানজিস্টার শব্দটা কবে এসেছে একবার ভালো করে তাকিয়ে দেখুক তো। আমাদের গাড়ি আছে মানে তো সে তো সাংঘাতিক ব্যাপার। এখনো আমার মনে আছে, এখনো 77-এর আগে আমার শৈশবের স্মৃতি বলুন, কৈশোরের স্মৃতি বলুন, কলকাতার বাইরে যখন কোনো বাস বা ট্রেন যেত, থার্ড ক্লাসে বা সেকেন্ড ক্লাসেও, কোনো গরিব মানুষ উঠে বসতো না, সিটে বসতো না, এসে নিচে বসতো। বামফ্রন্ট তাদের মর্যাদা ফেরত দিয়েছিল, তারাই এসে বলেছিল যে সরে বসুন, বসবো, আমারও অধিকার আছে, এটা বামফ্রন্ট ফেরত দিয়েছিল। সেই মানুষগুলোই তো বদলটা করলো দাদা। না, এটাও তো সেই একটা মানুষগুলো ভাবার করেনি, বিষয়। সেই মানুষগুলো করেনি, করেছে হচ্ছে যাদের জমি ছিল প্রচুর, যারা বাধ্য হয়েছিল সিলিংয়ে জমি দিতে, এবং আগে থেকেই বেশ অনেকগুলো সুবিধাজনক অবস্থায় ছিল, অর্থাৎ তারা স্কুল মাস্টার হয়ে ঢুকে পড়েছিল, সেই লোকগুলো অপেক্ষায় বসেছিল কবে আবার ওই হারানো জমিগুলোকে ফেরত পাব। আমাদের বাপ ঠাকুর দ্বারা যে সাপগুলোকে ধরে গর্তে পাঠিয়ে দিয়েছিল মেরে, সেই সাপগুলোই আবার 90-এ মাথা তুলে বেরিয়ে এলো, এই তো সুযোগ বলে। তারাই এখন তৃণমূল, তারাই এখন বিজেপি। দাদা এবার একটুখানি, আমরা তো অনেক এই দিকে আলোচনা হলো, কিন্তু আমি আপনার সম্বন্ধে একটুখানি তো জানতে চাই। আমাদের সময় মাস্টারমশাইরা শুধু ডেটা দিতেন না, উইজডম দিতেন, জ্ঞানটা দিতেন, শুধু তথ্যটা দিতেন না। আমরা সেটা পেয়েছি। আমরা এখন যেটা পারি সেটা শুধু তথ্য দিতে পারি, আমরা জ্ঞানটা দিতে পারি না। দিতে গেলে যে অন্তর্নিহিত যে জ্ঞান তৈরি হতে হয়,
সেটা নেই। এক। 2 নম্বর কথা হচ্ছে আমাদের মাস্টারমশাইরা স্বাবলম্বী হতে শিখিয়েছিল, জানার ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া, এবং জানতে বাধ্য করেছিল যে তোকে জানতে হবে, তুই যদি আমার কাছ থেকে কিছু জানতে চাস তাহলে তোকেও জানতে হবে, ফাঁকিবাজি করে কিছু করতে পারবি না। এইটা আমাদের শিক্ষার মধ্যে ছিল। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস আমাদের মাস্টারমশাইরা আমাদের মধ্যে তৈরি করে গেছেন, সেটা হচ্ছে সঠিক সম আলোচনার ক্ষেত্র কিভাবে তৈরি করতে হয়। আমার কিছুই হচ্ছে না, এটা এমন ঠিক নয়। উল্টো দিকটা যেটা বেশিরভাগ লোকে করে থাকে, ফাটিয়ে দিচ্ছে। কার ফাটছে তো উনি বুঝতে পারছেন না, ফাটছে তো অন্য লোকের। ওটাও নয়, তোমার এইটা দায়িত্ব ছিল, তুমি এই ভুল করেছো, যে কারণের জন্য আপনি অভিনেতা হিসাবে প্রায় কখনো সন্তুষ্ট হতে পারবেন না যদি আপনি জানেন যে আমার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজ, অর্থাৎ কিনা শোনানো, দেখানো এবং বিশ্বাসযোগ্যতা, এই ত্রিভুজটাকে ফুলফিল করতে হয়। আপনার কোনো দিন শোনানোটা ভালো হলো, দেখানোটা ভালো হলো না, বিশ্বাসযোগ্যতাটা 30%-এর বেশি তৈরিই হলো না। এবং মানুষ কিন্তু পরিষ্কার দেখে বোঝে এরা অ্যাক্টিং করছে, বলে এটা অ্যাক্টিং করছে। মানুষ কিচ্ছু বলে না, হয় রেগে যায়, নয় কাঁদে, নয় হাসে, তখন বলে না অ্যাক্টিং করছে। বিশ্বাস করছে, ওই মুহূর্তটাতে বিশ্বাস করছে, সেইটাই সে চায়। এইখানেই উৎপল দত্তর ভাষায় যে ব্রহ্মার নাকের ওপর আমি তর্জনী নেড়ে বলবো, আমি নাট্যশালায় এমন এক দুনিয়া বানিয়েছি যে তোমার 4 মাথার 1 মাথাতেও তার কুলবে না। আপনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে দুপুর 12টার সময় দাঁড়িয়ে পেছনে ধাপার মাঠকে রেখে, বা আপনি একটা মরে যাওয়া বটগাছকে রেখে সম্পূর্ণ উলঙ্গ হয়ে সামনে যে 15 জন বসে আছে অভিনয় দেখছে, দুপুর 12টা, মাথার ওপর রোদ্দুর, আপনি যখন এসে দাঁড়িয়ে বলছেন আমার এই এই পোশাকটা কেমন হয়েছে, এটা একটু পুরনো, মানে ওই ইয়েদের কাছ থেকে পেয়েছিল, মোগলদের কাছে পেয়েছিল, এখন এই 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 এইখানে ইয়েতে পুরো পান্না ছিল, জানেন তো, এখানে 2টো পান্না ছিল, এখানে 2টো হিরে ছিল। ওই 15টা লোক কিন্তু বসে বসে আলাদা আলাদাভাবে 15 জন 15 রকমভাবে দেখতে পাচ্ছে পোশাকটা। এইটাই ক্ষমতা। আর পেছনে দেখছেন আমার এই প্রাসাদটা, নতুন প্রাসাদটা, ওই ওপরের খিলানগুলো দেখুন, ওই খিলানগুলোতে একটু 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 ধসে গেছে, আমি ওগুলো ঠিক করে নেবো, ময়কে বলেছি আসতে। আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু 15 জন আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন। সিনেমা বা অন্যান্য জায়গায় তা হয় না। এই যে ফ্রেমটা আছে, আপনি এই ফ্রেমটাকেই শুধু দেখতে পাচ্ছেন, এই ফ্রেমের বাইরেটা দেখতে পাচ্ছেন। কিন্তু থিয়েটারে আপনি বেরিয়ে গেছেন, অভিনেতাও যা কল্পনা করছে না তারও বাইরে আপনি দর্শক হিসেবে বেরিয়ে চলে গেছেন। খানিকটা গল্পের বই পড়লে সেটা হয়তো খানিকটা ফিল করি আমরা। এই যে সাহিত্যের কোন সাহিত্যকে মনে করি আমরা অসাধারণ, যে 12.5 কোটি লোক পড়ছে, অথচ 12.5 কোটি লোকের মনে হচ্ছে এটা আমার গল্প, আমার কথা বলছে, এ তো আমি। সেই সাহিত্য কালজয়ী হয়ে ওঠে, লক্ষ্য করে দেখবেন। দাদা, আপনি যখন কাজ করেছেন, অত আগে থেকে এত ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করেছেন, এত ভালো ভালো মানুষের সঙ্গে কাজ করেছেন এবং আজকেও কাজ করছেন এত বছর ধরে, ট্রানজিশনটা, পরিবর্তন তো অনেক হয়েছে, চোখে লাগার মতো কোনগুলো? দেখুন, চোখে
যারা মনে করবেন পরিবর্তন হয় না, অপরিবর্তিত হবেই, অবস্থা, অবশ্যই হবে। তারা, আমি তাদের সঙ্গে একমত নই। ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে, আপনার সৌভাগ্য হওয়া উচিত যে নতুন ছেলে মেয়ের সঙ্গে আপনি কাজ করতে পারছেন। যদি না হয় সেটা মানে ভয়ঙ্কর দুর্ভাগ্য। এই যেমন আমি সিপিআইএমের নেতাদের বলতাম আর কি, আরে সর্বনাশ, ওখানে ৩টে কালো চুল দেখতে পাচ্ছি, কি আনন্দ। বড় বড় নেতার সামনে বলেছি। আর আজকে উল্টো দিকে তাকিয়ে যখন দেখি, কোথায় পাকা চুল খুঁজি, তো কোথায় আছে পাকা চুল। তো যখন একটা জনসমুদ্র, ১.৫ লাখ, এই অবেলায় ১.৫ লাখ ছেলে মেয়ে তারা এসে সর্বক্ষণের কর্মী হতে চাইছে, এই অবেলায় ৪০ লাখ ছিল, ৬৭ লাখে পৌঁছে গেছে সদস্য সংখ্যা। এই ফিলিংসটা কি আপনার অভিনয়ের জগতেও কাজ করে? হ্যাঁ, আপনি যে কোনো অন্যায়ের প্রতিরোধে জয়ী হবেন, আমার সেই ফিলিংটাই কাজ করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি মাঝে মাঝেই এখন খুলে দেখি ইসরায়েলে কটা পড়ল, প্রতিটা মিসাইল হচ্ছে গাজার প্রতিশোধ, প্রতিটা মিসাইল। একবার একটা ছেলে আমার সঙ্গে তর্ক করতে গিয়েছিল, আমি জমিয়ে রেখেছিলাম শুধু বাচ্চাগুলোর ৩ বছরের যখন পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে না, সেই ছবিটা যখন ধরে বলুন, দেখ, তাকিয়ে দেখ, দেখ দেখ, এই বাচ্চাটা প্রায় ১৪ দিন খায়নি, দেখ, তাকিয়ে চোখের সামনে খুলে দেখ, চোখ খুলে দেখ, বাধ্য তুই দেখতে। তারপর তুই আমার সঙ্গে এইসব মানবিকতা, হ্যান ত্যান, ইন্টারন্যাশনাল ল, এইসব নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবি। অ্যাঙ্গোলার সময় একই জিনিস হয়েছিল, কঙ্গোর সময় একই জিনিস হয়েছিল আমার সাথে। আমার মনে হয়েছিল, আমি যখন ৯৭ সালে প্রথম আমেরিকায় যাই, তখন একটি বাংলাদেশি ছেলে আমাকে একটা ট্রান্সলেটেড বই দিয়েছিল, আমারে কবর দিও হাঁটুর মাঝারে। কিভাবে রেড ইন্ডিয়ানদের, যারা আদিবাসী আমেরিকার, তাদের কিভাবে কচু করা হয়েছে দিনের পর দিন, তার একটা বিধৃতি। আমার পড়ার পর পরক্ষণেই মনে হচ্ছিল, আমাদের আদিবাসীদের তো এইভাবেই মারা হলো। এই ইরান থেকেই তো সব, এই যে সব ঘুষপেটিয়া ফুসপেটিয়া বলে, কি একটা লোক এখানকার নাকি? আমার বাবা বলতো, জানিস তো, এই যে রাম, এ হচ্ছে ওইখানকার লোক। আর ওই যে ওই যে সুরিত কাকু, মানে সুরিত সিং, ওদের যে পরে হয়েছে, হচ্ছে ইরানের লোক। আর এই রামানুজম কাকু, ও হচ্ছে আদিবাসী, এদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমি আপনার বাবা মা সম্পর্কে একটু জানতে চাইব। ও বহু জায়গায় বহুবার জানিয়েছে। আমার বাবা ছিলেন সর্বক্ষণের কর্মী, একটা সময় জেসাপের কি বলা উচিত, মানে ওই অ্যাসিস্ট্যান্ট চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরি করতেন। ৬৪ সালে সেসব চাকরি বাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সর্বক্ষণের কর্মী হন। 67-এ আবদুল্লাহ রসুল সাহেবের সিএ, 69-এ জ্যোতিবাবুর পিএ। পার্টি ভাগ হওয়ার পর আর সঙ্গে থাকেননি। মা গণনাট্য সংঘের, বাবা গণতান্ত্রিক লেখকশিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, এবং মূল গণনাট্য সংঘের যে সেন্ট্রাল স্কোয়াড, সেই স্কোয়াডের মা এবং বাবা দুজনেই গায়ক, অভিনেতা, ইত্যাদি ইত্যাদি। এই মানে ওটা আপনি রক্তে নিয়েই জন্মেছেন, পুরো ব্যাপারটা, হ্যাঁ, অভিনয় কিন্তু এবং বিপ্লব। একই তো আমার বাবা মা, কিংবা আমার যাদের নাম আমি এক্ষুনি করতে পারবো না, আমি করি না, তারা কিন্তু আমাকে কোনোদিন বলেনি সিপিএম হও। তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাকে বলেছে যে কেন হবে, জানো তো। আমি আমার শৈশবে দেখেছি যে রোগা মতন একটা ছেলে, সে এসে দাঁড়িয়ে বলল, আমি শ্রমিক ফ্রন্টে কাজ করতে চাই। আমার এখনও মনে আছে, হরেকৃষ্ণ কুমার তাকে বললেন
যে যাও দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় গিয়ে 1-2 বছর চাষবাস করো, ক্ষেত মজুর হিসেবে কাজ করো, একটা ইউনিট বানাও, বানিয়ে ফেরত আসো, তোমাকে পার্টি মেম্বার করব। আমার সে পরে একজন বিখ্যাত নেতা হয়েছিল। যাই হোক, আরেকজন এসে বলেছিল শ্রমিক ফ্রন্টে কাজ করতে চাই। হাতে তখনও তার হাতে ক্যালকাটা ইউনিভার্সিটির MSc ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়েটা হাতে রয়েছে, সেই দিন পাওয়া। বলেছিল আমি শ্রমিক ফ্রন্টে কাজ করতে চাই। মোহাম্মদ আমিন তাকে বলেছিলেন, আমার চোখের সামনে দেখা। আমার ওই সামান্য স্মৃতির সঞ্চয়ে মুজাফফর আহমেদের ঘরে তাকে বলেছিলেন যে ব্যারাকপুরে চলে যাও, একটা চটকলের চাকরি জুটিয়ে ফেলো, ওখানে একটা ইউনিয়ন করো, ফেরত এসো, পার্টি মেম্বার করব। এইটা আমার শৈশবে দেখা। প্রতিদিন মার খাচ্ছে, পড়ে যাচ্ছে, মাথা ফাটছে, বাড়িতে দিনের পর দিন নেই, জেলে যাচ্ছে। যেদিন হেমন্ত বসু হয় সেদিনকে আমার বাবাকেও ধরা হয়েছিল, অলোক জেঠুকেও ধরা হয়েছিল। আমার বাবাকে কংগ্রেসি গুন্ডা বাঁচিয়েছে, হেমন্ত বসু বাঁচাতে পারা গেল না। আর অলোক জেঠু ক্যালডিসির সামনে শুধু ছাতা ঘুরিয়ে চিৎকার করে, তারপরে বসন্ত কেবিন থেকে সব ছেলেপুলেরা তারা হাতে কাঁটা চামচ নিয়ে বেরিয়ে এসেছিল, আর একজন ওই পাউরুটি কাটা ছুরি নিয়ে বেরিয়ে এসেছিল। আর 2 মহিলা ছিলেন, তার মধ্যে একজন দা আর একজন ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছিল, সেই জন্য বেঁচে গিয়েছিলেন। কিন্তু 3টে ছুরি তার মধ্যে চালিয়ে দিয়েছে। এগুলো আমার দেখা। তাহলে আপনার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। না, আমি pre-77টা দেখেছি তো, তারপর post-77টাও দেখেছি। আমি 67 থেকে বলে দিতে পারি কবেকার। আমার অনেকেই বলেন যে তোর আজকে এই দিনগুলো মনে আছে, কারণ 2-3টে দিন মনে থাকে না শৈশবের, আমার এরকম 2-3টে দিন মনে আছে। এত ইভেন্টফুল বলে রাত্রিরে পুলিশ ঢুকছে, CRPF ঢুকছে, বাপমা নেই আন্ডারগ্রাউন্ডে, আগরপাড়া নয় দমদমে কোথায় একটা আমাকে রাখা হয়েছে, কাঁথায় সব শুদ্ধ জড়িয়ে 2 মহিলা পুকুর পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাকে আলাদা করে সরাতে হবে, কারণ CRPF এসে ওই কিশলয় সেনের ছেলেকে খুঁজছে, ওকে পেয়ে গেলে কিশলয় সেনের ছেলেকে পেয়ে যাবে। এই আমার শৈশব কেটেছে। স্কুল থেকে এসে একটা ভীষণ চুরুটের গন্ধওয়ালা ঘরের মধ্যে ঢুকতে হতো, তার কারণ 2 জন মাত্র স্টাফ রিপোর্টার, সান্ধ্য গণশক্তি বেরোয়, ভীষণ চুরুট খান একটা লোক, তিনি হচ্ছেন সম্পাদক, তার ঘরে ঢুকতে হবে, এবং তিনি আইস কি হইল, অঙ্ক করলি, আয় খাতাটা লয়ে আয়, শুনতে হবে। নয়তো আমাকে পৌঁছে দেবে ওই একটা দোতলায়, সব রোগা সব লোকজন, সব কারোর টাইটেল ভট্টাচার্য, কারোর টাইটেল ব্যানার্জি, ওরম সব বিশ্বাস, বোস, একদম। ওই রোগা লোকগুলো আবার তখন তারা রোগা ছিলেন সবাই। হ্যাঁ, হক, এই কেটেছে। একদম অন্য রকম জীবন। হ্যাঁ, এরকম জীবন সবাই পান না। না, আমি সেই ক্ষেত্রে খুব সৌভাগ্যবান। আবার আমি সৌভাগ্যবান হচ্ছে পাকসাকা CIT রোডে বড় হওয়াতে, যে আমি একেবারে সত্যি খ্রিশ্চান, গাঁট মুসলমান, গাঁট হিন্দু, আবার চাইনিজ, এই সবার সাথে বড় হয়েছি। সবাই মিলে ফুটবল খেলতে গেছি পাকসাকাছে। সেটাও একদম বর্ণময় জীবন সব দিক থেকে। হ্যাঁ, আমাকে আমি আজকে নয়, বহুকাল আগে একবার জিজ্ঞেস করেছিল যে পুনর্জন্ম হলে কি চাও। আমি এক্স্যাক্টলি যেমন ভাবে আজ পর্যন্ত কাটিয়েছি ওইরকমই চাই। অনেক ঝামেলা আছে মধ্যিখানে, তবে হ্যাঁ, এই সবই করতে পেরেছি,
তার কারণ আমার মা, মা না হলে আমি কিচ্ছু করতে পারতাম না। বিশাল বড় সাপোর্টার আপনার। সাপোর্ট টাপোর্ট নয়, না, আপনাকে তো একটা বয়স অবধি উনি পুরো ফ্রি হ্যান্ড দিয়েছেন, নিজে কষ্ট করে। হ্যাঁ মানে সাপোর্ট টাপোর্ট কি, ওগুলো তো বাজে কথা। আমি বলছি যে আপনি যে ভাসছেন তা কিসের ওপর ভাসছেন? ওই বড় বজরাটা যদি না থাকতো তাহলে এই যাত্রাটাই হতো না। একদম। ওই আপনার এই বর্ণময় জীবন আরো রং লাগুক, ভালো ভালো সবকিছু হোক, সুস্থ থাকুন। একদম এই প্রার্থনা করব। দাদা, ভীষণ ভালো সময় কাটলো, আর আপনার সাথে কথা বলা মানে এক একটা মুহূর্ত কিভাবে কেটে যায় বোঝা মুশকিল। আমাকে এবার একটু থামতে হবে, অনেকবার একই কথা বলতে বলতে এবার একটু থামতে হবে। না, একেবারেই না, আপনি বলতে থাকুন, ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ।